আচ্ছা, আমাকে একটু এনশিওর করো আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ম্যাম ক্লাস কি রেকর্ড হবে? রেকর্ডটা তোমরা কেউ কি করতে পারবা? আমার এন্ড থেকে একটু সমস্যা আছে, হ্যাঁ। সো তোমরা কি কেউ রেকর্ডটা করতে পারবা? করে আমাকে শেয়ার করে দিলে আমি সেন্ট্রালে দিয়ে দিতাম। আচ্ছা, যে রেকর্ড করতে পারছো তাহলে করো একটু, দেন সবার সাথে একটু শেয়ার করে দিও। আচ্ছা, এখানে একটা প্রবলেম লেখা আছে, যারা ক্লাসে আছি একটু ট্রাই করে এটা সলভ করার, ঠিক আছে? মিস, এটা স্ক্রিনটা আসলে পোর্ট্রেট মোডে দেখা যাচ্ছে। ল্যান্ডস্কেপের মধ্যে সুবিধা হবে। আমি তো পোর্ট্রেট মোডে করাচ্ছি রে, কারণ তাহলে আমি একসাথে অনেক কিছু দেখাতে পারতাম স্ক্রিনে। ঠিক আছে, আমার স্ক্রিনে তো আমি আমার ল্যাপটপে রেকর্ড করতেছি, তো একদম সাইডে ছোট একটা স্ক্রিন হয়ে গেছে, তো তুমি একটু পিন করো, একটু পিন করলে আই গেস জিনিসটা বেটার হবে। মিস পিন করছি, পিন করার পরে ওই যে ছোটই রয়ে গেছে, ওটা হয়তো পিন
তবে ছোট হয়ে আছে। আচ্ছা, কিন্তু এভাবে দেখাতে গেলে আচ্ছা সমস্যা হচ্ছে না, মানে রেকর্ড করতেছি তো, মানে আচ্ছা আমার স্ক্রিন তাহলে আবার একটু ঠিক আছে। কয়েকজন করো, বুঝছো? কারণ আমার একটু আচ্ছা আমি আচ্ছা দুইটা ডিভাইস থেকে কন্ডাক্ট করতেছি, তো আমার জন্য একটু রেকর্ড করাটা একটু ঝামেলা। হ্যাঁ, তোমরা কয়েকজন একটু করো, যে যে কম্পিউটার থেকে আছো, পিসি থেকে আছো, দেন তোমরা একটু শেয়ার করে দিও সবার সাথে। হ্যাঁ, যারা জয়েন করতে পারে তাহলে একটু দেখে নিতে পারো। আচ্ছা, চ্যাপ্টার এটা আমরা একটু ট্রাই করি সলভ করার জন্য। ফাইন, আমি তাহলে স্টার্ট করি বলা। আই হোপ ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা। আমি যদি মানে সামহাও একটু ক্লিয়ার না শোনা যায়, আমাকে একটু তোমরা বলো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই প্রবলেমটা খেয়াল করো। আম, প্রথমেই তোমরা বুঝতেছো যে দুইটা নাম্বারের মধ্যে সিম্পলি অ্যাডিশন পারফর্ম করতে হবে, ভালো কথা। তো তার মধ্যে একটা নাম্বার দেখে তোমরা ইতোমধ্যে জানো যে এটা হচ্ছে একটা কম্পোজিট ডেটা, তার মানে এটা হচ্ছে আছে তোমাদের মেইন মেমোরিতে। প্রথম কাজ হচ্ছে লোড করা। তো এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত লোড গুলা করে আসছি, সেক্ষেত্রে তুমি দেখা যেত কি ইন্ডেক্স নাম্বারটা জানতা, এরকম থাকতো জিনিসটা, আমরা এরকম দেখে ইউজ টু। কিন্তু এখন আমি কি করেছি, তোমাকে ডিরেক্টলি ইন্ডেক্স নাম্বারটা না দিয়ে ইন্ডেক্স নাম্বারের জায়গাতে একটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি। সো তুমি জানো না আই এর ভ্যালুটা কত, কিন্তু তোমাকে এই ভ্যালুটাকে লোড করে নিয়ে আসতে হবে। তো এই জিনিস আমরা কিভাবে করব? প্রথমে একটু চিন্তা করি। যে জিনিসগুলো আমরা এতদিন ক্লাসে করেছি সেই রকম একটা এক্সাম্পল দিয়ে, ধরো আমার সিআরএটার 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা লাগতো। তো আমি যদি 64 বিট আর্কিটেকচার হিসেবে চিন্তা করি, তার মানে কি আমার এক একটা ডেটা হচ্ছে মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 64 বিট করে। তো এই যে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমার লাগবে, এই 5 নাম্বার ইন্ডেক্সে যাওয়ার আগে যে আমার 5টা ইন্ডেক্স পার হতে হবে 0 থেকে 4, তো আমরা কি করতাম, সিম্পলি 5 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম ফর 64 বিট ডেটা। তো মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে এখানে 40 পেতাম, এন্ড এটাকে আমরা বলছি হচ্ছে অফসেট, যেটা মিন করে যে আমি আমার বেস অ্যাড্রেস থেকে 40টা স্লট সামনে যাব। যেহেতু তোমার দেয়া আছে বেস অ্যাড্রেস ইন x22, সো আমরা জিনিসটাকে এভাবে লিখে ইউজ টু x22 লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। যেটা আমাদের হচ্ছে যে তোমার কি রেজিস্টার, এটা একটা কোর্স। হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখে এভাবে ক্যালকুলেট করে বসাতাম। তো এখন সেখানে আমি এই আই এর ভ্যালু জানি না, জানলে আমি ডিরেক্টলি 8 দিয়ে মাল্টিপ্লাই করে অফসেটের ভ্যালু বের করে ফেলতাম। এখন আমার কি করতে হবে দেখো, যেহেতু জানি না, আননোন একটা জিনিস, আমার আসলে সেম কাজই করতে হবে, আই কে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্রথম কাজ হচ্ছে আই কে 8 দিয়ে মাল্টিপ্লাই করা। এখন মাল্টিপ্লিকেশনের কাজ আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছি, আমরা লেফট শিফটিং করে করে মাল্টিপ্লিকেশনের কাজটা করি। এখন আই কে 8 দিয়ে মাল্টিপ্লাই করা মানে আসলে আই কে 3 বিট লেফট শিফটিং করা। এই কনসেপ্টে কি কারো ঝামেলা আছে? আই এক্সপেক্ট যে তোমরা বুঝতেছো। তো এখানে হচ্ছে আই কে তাহলে আমার 3 বিট লেফট শিফটিং করা লাগবে আই এর ভ্যালুকে, প্রথম স্টেপ। এটা হচ্ছে কি আমাদের স্টেপ নাম্বার 1। আচ্ছা, সেকেন্ড স্টেপ কি হবে খেয়াল করো। আগে আমরা যেটা করতাম, এই যে এখানে লেখা যে 40 অফ x22, এটা কি মিন করতো, যে আমার x22 বেস অ্যাড্রেস, এই বেস অ্যাড্রেস থেকে আমি 40টা ঘর সামনে যাচ্ছি, তার মানে আলটিমেটলি কিন্তু এদের মধ্যে অ্যারিথমেটিক অ্যাডিশন পারফর্ম হতো, যে 40 প্লাস হচ্ছে x22 এরকম একটা জিনিস পারফর্ম হতো। সো যেহেতু মেকানিজমটা আমরা ম্যানুয়ালি ডিরেক্টলি করতে পারছি না লোড ইনস্ট্রাকশন দিয়ে, এই জন্য ম্যানুয়ালি আমাদেরকে এই অ্যাড আই একটা ইনস্ট্রাকশন ইউজ করতে হবে।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এন্ড থার্ড স্টেপ হচ্ছে ফাইনালি আমি ভ্যালুটা লোড করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি দেখি যে সি অ্যারের আই নাম্বার ইন্ডেক্স, এটাকে লোড করার জন্য আমার কি কি লাইন অফ ইনস্ট্রাকশন লিখতে হবে। প্রথম জিনিস যেটা আমি আগে বললাম, এই আই এর ভ্যালুকে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 8 দিয়ে মাল্টিপ্লাই করা মানে তোমাদের হচ্ছে 3 বিট লেফট শিফটিং করা। সো লেফট শিফটিং এর জন্য ইনস্ট্রাকশন লাস্ট ক্লাস আমরা দেখেছি, ইন ডিটেইলসে গেলাম না, আমি x5 এর মধ্যে লেফট শিফটিং করে ভ্যালুটাকে স্টোর করছি। এখন আচ্ছা, তোমাদের কোশ্চেনে আরেকটা জিনিস এখানে গিভেন থাকবে অবভিয়াসলি, সেটা হচ্ছে আই কত নাম্বার ইয়াতে আছে, রেজিস্টারে আছে। সেটা এখানে ধরো আমি বলে দিয়েছি যে x19 রেজিস্টারে হচ্ছে আই এর ভ্যালুটা আছে। ভালো কথা। তো এখন এক্ষেত্রে দেখো আমি তাহলে লেফট শিফটিং কাকে করছি, আই এর ভ্যালুকে করছি। আই কোথায় আছে, ইটস গিভেন যে x19 আছে। সো আমি ডিরেক্ট x19 কে 3 বিট লেফট শিফটিং করলাম, লেফট শিফটিং করে x5 এ স্টোর করলাম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হলো অ্যাড আই একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হবে। আবার আমি ডেস্টিনেশন হিসেবে x5 কে ইউজ করলাম। এখানে আমি কি করব, এই যে আগে যে x5 এর ভ্যালুটা পেয়েছি সেটার সাথে আমি হচ্ছে তোমাদের আচ্ছা, এই ক্ষেত্রে আমি তো অফসেটটা জানি না। আচ্ছা, অ্যাড আই না, এখানে আমি অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করব। এখানেও অ্যাড আই লিখেছি, বাট আমি দুইটা রেজিস্টারের ভ্যালুর মধ্যে যেহেতু যোগ করতে চাচ্ছি, সো আমি হচ্ছে আলটিমেটলি অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করব। হ্যাঁ, তো এখানে কিভাবে অ্যাড হলো, x5 এর ইনিশিয়ালি যে ভ্যালুটা পাচ্ছি লেফট শিফটিং এর পরে, সেটার সাথে আমি যোগ করতে চাচ্ছি বেস অ্যাড্রেসটা। সো আমার গিভেন আছে যে বেস অ্যাড্রেস ইন x22 রেজিস্টার। ফাইন, এটার সাথে যোগ করলাম। আচ্ছা, লাস্ট জিনিস হচ্ছে লোড করা। যেহেতু আমি ডাবল ওয়ার্ড নিয়ে কাজ করছি, সো লোড ডাবল ওয়ার্ড দিচ্ছি। এন্ড মনে করো যে আমি এখানে x23 রেজিস্টারে একটা ভ্যালু লোড করছি। এখন কার ভ্যালুটা লোড করছি, x5 রেজিস্টারে একটা লোকেশন অলরেডি আছে, আমি ডিরেক্ট ওই লোকেশনের ভ্যালুটাকে লোড করতে চাচ্ছি। কনসেপ্টটা হচ্ছে এরকম, যেহেতু এক্ষেত্রে আর কোনো অফসেট নাই, আমি লিখার ফরম্যাটটা মেইনটেইন করার জন্য রেজিস্টারের নামের সামনে একটা 0 বসাবো লোড ইনস্ট্রাকশনে। সো এই 3 লাইনে কি কারো কোনো ঝামেলা আছে? ঝামেলা থাকলে বলো, আমি আবার রিপিট করব। আরেকবার একটু বলা যাবে? মিস ফার্স্ট দুইটা লাইন বুঝেছি, কিন্তু লাস্ট থার্ড লাইন লোডটা ক্যান করা লাগলো, মানে লোডটা ক্যান করলাম x23 থেকে। আচ্ছা, তো যেহেতু আমি তাহলে পুরাটাই একটু ওভারভিউ করি, তাহলে দুইজনই তোমাদের আনসার পেয়ে যাবা। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। তো এক্ষেত্রে দেখো it will take a bit long time, but I will describe it because it's important to understand. আচ্ছা, প্রথমত খেয়াল করো, আমরা যখন একটা জিনিস লোড করি আমাদেরকে অনেক সময় বলা হয় সিআর এর 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু লোড করে নিয়ে আসো। এটা আমাদের যখন দরকার হয় তখন লোড করতে হয়। তো তখন আমরা কি করি, যদি 64 বিট ডেটা নিয়ে আমরা কাজ করি, আমরা ডিরেক্টলি ইন্ডেক্স নাম্বারকে 8 দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে একটা ভ্যালু পাই। এই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে আমাদের অফসেট ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা কি করি, যখন আমরা একটা লোড ইনস্ট্রাকশন লিখি, সিম্পলি ধরো এরকম, যদি আমি জেনে থাকতাম যে আমার হচ্ছে ইন্ডেক্সের ভ্যালুটা কত, ধরো এখানে আমার বেস অ্যাড্রেসে যে দেয়া আছে x22, এটাকে আমি কনসিডার করলাম, আমি লোড করে ধরো নিয়ে আসলাম x23 রেজিস্টারে, তখন আমি সেটটাকে সামনে লিখতাম, তারপরে এখানে বেস অ্যাড্রেস লিখতাম। এরকম হতো না? তোমরা যদি ইন্ডেক্স নাম্বারটা জানতা, ইনস্ট্রাকশনটা তো এরকমই হতো। ধরো আই না 5 দেয়া, তখন কিন্তু ইনস্ট্রাকশনটা এমন হতো। বাট এখন তোমাকে কি দেয়া আছে, 5 দেয়া নাই, তোমাকে আই দেয়া আছে এবং তুমি আই এর ভ্যালুটা জানো না, যে কোনো কিছু হইতে পারে। তো এই জন্য এখানে এই যে অফসেট ক্যালকুলেশনের কাজটা আলটিমেটলি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, এই কাজটাই আমরা ম্যানুয়ালি করতেছি। দেখো স্টেপ নাম্বার 1 অফসেট ক্যালকুলেশন, ঠিক আছে? 1 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের অফসেট ক্যালকুলেশন। সেই অফসেটটা আমি কিভাবে ক্যালকুলেট করছি, তোমরা জানো 5 কে
64 বিট ডেটার জন্য আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করছি। আমার যদি 32 বিট ডেটা হইতো সেক্ষেত্রে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করতাম, ডেটা ইউনিট অনুযায়ী ডিফারেন্ট হইতো। আচ্ছা, এই অফসেট ক্যালকুলেশনটার জন্য কি করতে হবে দেখো, ধরো 64 বিট ডেটা নিয়ে আমি কাজ করতেছি, তার মানে এই যে ইন্ডেক্স নাম্বারটা আই, এই যে এখানে সি অফ আই, সি আর এর আই নাম্বার ইন্ডেক্স আমার লাগবে, আই কে আমি হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তো মাল্টিপ্লিকেশনের কাজ তো তোমরা শিখেছো, লাস্ট ক্লাসে হচ্ছে লেফট শিফটিং দিয়ে আমরা করেছি, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে আই কে 3 বিট লেফট শিফটিং করা। স্টেপ 1 কি বুঝছি? ইয়েস মিস। ওকে, তো এই স্টেপ 1 ই যে এখানে আমি করছি, ঠিক আছে? এই x19 এর মধ্যে i এর ভ্যালু এটা তোমাকে দেয়া থাকবে, এটাকে আমি 3 বিট লেফট শিফটিং করলাম, এন্ড লেফট শিফটিং এর পরে আমি ভ্যালুটা x5 একটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে আপাতত রাখলাম। ঠিক আছে, এটা আমার 1 নাম্বার স্টেপ। আচ্ছা, 2 নাম্বার স্টেপটা দেখো, আমরা যখন এই যে এরকম, একটু কালারটা চেঞ্জ করি, এই যে এরকম যখন লোড ইনস্ট্রাকশন আমরা লিখে ইউজ টু, হ্যাঁ, এইটা আসলে কি মিন করতো? এইটা কিন্তু মিন করতো যে তোমার এই যে বেস অ্যাড্রেস x22, এইখান থেকে 40টা স্লট তুমি সামনে যাবা, 40টা স্লট সামনে গেলে তুমি হচ্ছে একটা লোকেশন পাবা, এন্ড ওই লোকেশনের ভ্যালুটা তুমি নিয়ে আসবা x23 রেজিস্টারে, এইটাই তো মিন করতেছে। কিন্তু দেখো, এখানে তো তুমি জানতা যে 40টা স্লট সামনে তুমি যাচ্ছ, এন্ড বেস অ্যাড্রেস হচ্ছে x22। সো জন্য এই লেখার ফরম্যাটে লিখে ফেললেই তোমার অ্যাসেম্বলার যখন এই জিনিসটাকে মেশিন কোডে কনভার্ট করতে বুঝে ফেলতো, আচ্ছা ঠিক আছে x22 রেজিস্টার একটা মেমোরি লোকেশন আছে, এই লোকেশন থেকে আমি যদি 40টা স্লট সামনে যাই আরেকটা মেমোরি লোকেশন পাবো, ওই লোকেশনের ভ্যালুটা আমি নিয়ে চলে আসবো x23 রেজিস্টারে। কিন্তু তুমি কিন্তু ডিরেক্টলি এখন তোমার অফসেটের ভ্যালু জানো না, সেটা তুমি x5 রেজিস্টারের মধ্যে রাখছো ক্যালকুলেট করে, কিন্তু তুমি জানো না x5 রেজিস্টারে কি স্টোর আছে। এই জন্য এই যে 40 x22 এই ফরম্যাটে লিখতে পারি না, কারণ তুমি এরকম ফরম্যাটে কোনো ইনস্ট্রাকশন আসলে লিখতে পারবা না, যে এখানে x5 দিলাম ভিতরে x22 দিলাম, এই জিনিসটা হচ্ছে ফরম্যাটের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো যেহেতু এটা ফরম্যাটের মানে মধ্যে পড়ে না, আউট অফ রুল হয়ে যায়, এই জন্য এই অ্যাডিশনের কাজটুকু আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়। সো স্টেপ 2 হয়ে যায় হচ্ছে আমাদের অ্যাডিশন, মানে অ্যাডিশনটা কাদের মধ্যে, সেটা হচ্ছে তোমাদের অফসেট প্লাস বেস অ্যাড্রেস, এই অ্যাডিশনটা আমরা করব। ঠিক আছে, সো এইটাই দেখো আমি স্টেপ 2 তে করছি। আমার হচ্ছে x22 রেজিস্টারে ছিল হলো বেস অ্যাড্রেস, আচ্ছা, x22 রেজিস্টারে ছিল হচ্ছে আমার বেস অ্যাড্রেস, আর এই যে x5 রেজিস্টারের মধ্যে আমি আগে থেকে অফসেটটা পেয়ে গেছিলাম, এই জন্য অফসেট প্লাস বেস অ্যাড্রেস করলাম আমি স্টেপ 2 তে। ক্লিয়ার এতটুকুন? ইয়েস ম্যাম। ওকে, তারপরে আরেকজন জিজ্ঞেস করলা যে থার্ড লাইনটা বুঝলাম না। দেখো, আমি তো এই যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে চাচ্ছি, এই ইনস্ট্রাকশন দেখে তুমি বুঝতেছো এখানে একটা কম্পোজিট ডেটা আছে, সিআর এর আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু তোমার লাগতেছে, তো অবভিয়াসলি এই জিনিস তোমার মানে ডেটা মেমোরিতে আছে, রেজিস্টার ফাইলে নাই। সো ওই জিনিসটাকে আনার জন্যই কিন্তু আমার মানে ডেটা মেমোরি থেকে রেজিস্টার ফাইলে আনার জন্যই আমার লোড ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে হচ্ছে। ঠিক আছে, সো এই হলো আমার থার্ড স্টেপ, হুইচ ইজ ফাইনালি লোড করা। তো এখানে লোডের ক্ষেত্রে দেখো আমি কি লিখছি, যেই রেজিস্টারটা তোমাকে হচ্ছে, এটা তো আমার সোর্স 1, এটাকে তো আমরা সোর্স 1 হিসেবে চিন্তা করি, এন্ড সোর্স 1 তোমাকে একটা মেমোরি লোকেশন দেয়। সো এই যে x5 রেজিস্টার আমরা কিন্তু বেস অ্যাড্রেস আর অফসেটটা যোগ করে আলটিমেটলি একটা মেমোরি লোকেশন পাইছে। হ্যাঁ, এই যে স্টেপ 2 তে তুমি বেস অ্যাড্রেস আর অফসেটটা যোগ করে একটা মেমোরি লোকেশন পাবা, এই লোকেশনটা x5 এর মধ্যে আছে। এখন আমি যখন লোড করব, কোড থেকে ভ্যালু লোড করব, এই যে x5 এ যে আমার লোকেশনটা আছে সেইখান থেকে আমি ভ্যালুটা লোড করব। সো এখন খেয়াল করো, আমার কিন্তু আর সামনে পিছে যাওয়া লাগছে না, কারণ আমি অলরেডি এই সেকেন্ড স্টেপে অফসেটের সাথে বেস অ্যাড্রেসটা যোগ করে ফেলছি, এই জন্য এখানে আমার অফসেটের জায়গাতে 0 হবে, যেহেতু লেখার ফরম্যাটে সামনে আমার অফসেট বসে, এই 0টা তোমাদেরকে বসাতে হবে লোড ইনস্ট্রাকশনের জন্য। এতটুকুন বুঝছি, তিনটে ইনস্ট্রাকশন মিলায় আমি সিআর এর আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা লোড করলাম।
জি ম্যাম ম্যাম। জিরোটা কেন হলো আরেকবার একটু বলুন। হ্যাঁ, তো তুমি নর্মালি যখন লোড ইনস্ট্রাকশন লিখো তখন তুমি ওই পজিশনে কি মানে অফসেট নাম্বারটা বসাও না? জি ম্যাম। হ্যাঁ, তো লোড ইনস্ট্রাকশন লিখার ফরম্যাটই হচ্ছে যে তোমার বেস অ্যাড্রেস যেই রেজিস্টারে আছে সেইটার আগে তোমার অফসেটটা বসবে, মানে এরকম। মানে এটা লিখার ফরম্যাট, এটা হচ্ছে বলতে পারো যে এরকম অফসেট, আর এখানে হচ্ছে বেস অ্যাড্রেস যে রেজিস্টারে থাকে সেই রেজিস্টারটা বসে। হ্যাঁ, তো যেহেতু আমার এখানে অফসেটটা আসলে 0, কারণ আমি অলরেডি বেস অ্যাড্রেসের পজিশনে কাকে বসাচ্ছি, অ্যাকচুয়াল লোকেশনটা যে রেজিস্টারে আছে সেই রেজিস্টারটা বসাচ্ছি, হুইচ ইজ এখানে x5। এই জন্য ফরম্যাটটা মেইনটেইন করার জন্য আমি এখানে 0 দিচ্ছি। ওকে ম্যাম। এইটাই। আচ্ছা, সো এই 3টা লাইন দিয়ে দেখো আমি একটা লোড ইনস্ট্রাকশনের কাজ করলাম। আগে কিন্তু তোমরা ইন্ডেক্স নাম্বারটা জানলে জাস্ট মানে একটা ইনস্ট্রাকশন দিয়ে কাজ করে ফেলতে পারতা। ফাইন, আমি তাহলে কাজটা একটু কমপ্লিট করি এখানে। সো এই 3টা লাইন দিয়ে আমি সিআর এর আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু লোড করে নিয়ে আসছি। পরের স্টেপ খুবই সিম্পল, জাস্ট যোগ করা। কার সাথে কাকে যোগ করব? আচ্ছা, ডেস্টিনেশন হচ্ছে এ, এ হচ্ছে x20 রেজিস্টারে লিখে ফেললাম। ওর সাথে যোগ করব আমি বি কে, বি মানে x21 রেজিস্টার। আর এই যে সিআর এর আই নাম্বার ইন্ডেক্স, ওকে আমি লোড করে নিয়ে আসছিলাম x23 রেজিস্টারে, সো এখানে আমি x23 লিখে দিচ্ছি। ডান আমার কোড। ঠিক আছে, মোটামুটি ধরতে পারছি। ইয়েস ম্যাম। হুম, ঠিক আছে। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 2 এর পুরাটা কিন্তু সিলেবাসে নাই। হ্যাঁ, চ্যাপ্টার 2 হচ্ছে, আমি একটু চেক করে বলি, তোমাদের স্লাইড নাম্বার 1 থেকে 46 পর্যন্ত মিড টার্মের সিলেবাস আছে। ঠিক আছে, ম্যাম প্রসিডিউর পরে? প্রসিডিউর পরে। হ্যাঁ, আমরা হচ্ছে লিভ প্রসিডিউরটা দেখবো, আজকেই শেষ হয়ে যাবে আমাদের চ্যাপ্টার 2। আসলে কমানো হয়েছে তোমাদের জন্য সিলেবাস আরো। তো আমাদের 46 নাম্বার স্লাইড পর্যন্ত আছে, এন্ড সেটা আসে হচ্ছে তোমার এই যে এই স্লাইডটা পর্যন্ত, এনকোডিং সামারি, এই স্লাইডটা পর্যন্ত আপ টু 46 স্লাইড পর্যন্ত তোমাদের মিড টার্মে আছে। ঠিক আছে, আচ্ছা, যে এক্সাম্পলটা দেখালাম এটা একটু মাথায় রেখো, এই টাইপের এক্সাম্পল আমাদের লাগবে সামনে। এখন আমি একটু সিরিয়ালি পড়ানো শুরু করি। লাস্ট ক্লাসে কতদূর পড়িয়েছিলাম কারো মনে আছে? ম্যাম ইফ এলস ব্রাঞ্চ করেছিলাম, হ্যাঁ, বি কিউ বিএনই, তাই না? এই দুইটা দেখাইছিলাম ব্রাঞ্চিং এর কন্ডিশনের মধ্যে। আচ্ছা, একটা এক্সারসাইজ দিছিলেন। একটা এক্সারসাইজ দিছিলাম। তোমাদের না আরো কিছু এক্সারসাইজ আমি তোমাদের প্র্যাকটিস শিটে অ্যাড করে দিব। তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট শুধু করলে কমপ্লিট হবে না, আমি বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের লিমিটেশন থাকে, আমরা বেশি কোশ্চেন দিতে পারি না, ছোট দিতে হয়। হ্যাঁ, কিন্তু তোমরা ভালো একটা প্রিপারেশনের জন্য, অ্যাসেম্বলির জন্য অবভিয়াসলি প্র্যাকটিস শিটটা প্র্যাকটিস করবা, যেটা আমি তোমাদেরকে ড্রাইভে শেয়ার করছি। আমি আরো কিছু প্রবলেম আপলোড করে দিব, মানে মিস কইরো না এটা। ঠিক আছে, প্রিপারেশন ইনকমপ্লিট থাকবে, বলে দিচ্ছি। আচ্ছা, সো গত ক্লাসে আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের এই বি কিউ বিএনই এগুলা দেখেছি। আজকে আরেকটা স্টেটমেন্ট আমরা একটু দেখব, সেটা হচ্ছে বিএলটি আর হচ্ছে ক্লাসটি রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, তোমাদের মধ্যেই একজন মনে হয় বা দুইজন রেকর্ড করছে, সো তারা শেয়ার করে দিবে হোপফুলি। মিস আজকে অ্যাটেন্ডেন্স আছে? অ্যাটেন্ডেন্স না থাকলে ক্লাস করবা না? না মিস করব, আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, করতে থাকো। তো আজকে হচ্ছে আমরা বিএলটি আর বিজি এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করব। হ্যাঁ, তো বিএলটি বিজি এইটা হচ্ছে কেমন, আমি একটু তোমাদেরকে লিখে দেখাই।
এটার মানে হচ্ছে তোমাদের ব্রাঞ্চ লেস দেন, ঠিক আছে? বিএলটি মানে হচ্ছে ব্রাঞ্চ লেস দেন। তো এই জিনিসটা কি মিন করতেছে, আমাদের যদি হচ্ছে দুইটা রেজিস্টারের ভ্যালুর মধ্যে কম্পারিজনটা আমি শিখেছি। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি বিকিউ আর হচ্ছে বিএনই, এই দুইটা দেখেছি। এখানে আমরা হচ্ছে ইকুয়ালিটি বা হচ্ছে নট ইকুয়াল কিনা সেই জিনিসটা চেক করে থাকি, হ্যাঁ। আর আজকে হচ্ছে যেটা যদি লেস দ্যান বা গ্রেটার দ্যান হয়, এই জিনিসগুলা হচ্ছে চেক করার জন্য যেই স্টেটমেন্টস আমরা ইউজ করি সেটা হচ্ছে বিএলটি অথবা বিজি। তো এটা দেখো কিভাবে কাজ করে। প্রথমে আমি হচ্ছে বিএলটিটা দেখাই। আচ্ছা, সো এইটা লেখার ফরম্যাটও তোমাদের বি কিউ বিএন এর মতো। এখানে দুইটা সোর্স থাকবে, সোর্স 1 সোর্স 2 এন্ড এখানে মনে করো একটা লেভেল থাকবে, হ্যাঁ। তো আমরা কি শিখছিলাম যে আমাদের এতটুকুন পোরশন যদি তোমাকে ট্রু রিটার্ন করে তখন হচ্ছে গিয়ে এই লেভেলটায় জাম্প করে, হ্যাঁ। আর যদি কোনোভাবে ফলস রিটার্ন করে তখন তোমার মানে অ্যাসেম্বলার ইমিডিয়েট পরের লাইনে এক্সিকিউট করতে আসে। এতটুকুন তো মনে আছে, রাইট? বা বুঝছি, সমস্যা তো নাই। ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো বিএলটি কিভাবে কাজ করে। এইটা না সিম্পলি সোর্স 1 এর ভ্যালু যদি সোর্স 2 এর ভ্যালুর থেকে ছোট হয়ে যায় তখন হচ্ছে ট্রু রিটার্ন করে। এন্ড এটা যদি ট্রু রিটার্ন করে মানে সোর্স 1 সোর্স 2 এর থেকে যদি ছোট হয়, ব্রাঞ্চ লেস দ্যান হয়ে যায়, তখন হচ্ছে ও লেভেল 1 এ জাম্প করবে। আর যদি ফলস রিটার্ন করে মানে সোর্স 1 যদি সোর্স 2 এর থেকে বড় হয়ে যায় তখন তো ফলস রিটার্ন করবে। ফলসটা কখন আসবে? যদি সোর্স 1 সোর্স 2 এর থেকে বড় হয়ে যায়, অথবা এটা যদি বলি যে নট লেস দ্যান যদি হয়, এরকম যদি হয় তখন হচ্ছে তোমার এটা ফলস রিটার্ন করবে। এন্ড ফলস রিটার্ন করলে কোডের ইমিডিয়েট পরের লাইনে এক্সিকিউট করা শুরু করবে। এই হচ্ছে আমার বিএলটি। আর বিজিটা দেখাই একটু, এখানে থাকুক। বিজি হচ্ছে তোমাদের, হ্যাঁ কেউ কিছু বলতে চাচ্ছো? ম্যাম যে জাম্প যে করে এটা কি আমি ব্যাকওয়ার্ড জাম্প করতে পারবো না সবসময় ফরওয়ার্ড দিতে হবে? মানে আগের লাইনগুলো এটা হচ্ছে যখন আমরা মানে আমি বলি যখন কোনো ফাংশনস নাই, কোনো লুপিংস নাই, মানে কোনো নাই, তখন কি হয় কম্পাইলার যেমন হাই লেভেল কোডে উপর থেকে নিচে লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকে, অ্যাসেম্বলারও তাই। কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশন হয় সেটা আমরা দেখব একটু পরেই, ঠিক আছে? যদি কোনো কন্ডিশনস লুপস এগুলা না থাকে সেক্ষেত্রে মানে মনে করো লাইন বাই লাইন একদম সহজভাবে সিম্পলি এক্সিকিউট হতে থাকে। মানে আমরা এতটুকুন বুঝলেই হবে আপাতত। মনে করো যে ইমিডিয়েট পরে যে লাইনটা থাকে সেটার মধ্যে চলে যায়। আচ্ছা, ব্রাঞ্চ গ্রেটার দেন লিখার ফরম্যাট কমপ্লিটলি সেম, সোর্স 1 সোর্স 2 তারপরে এখানে একটা লেভেল 1। এখন ব্রাঞ্চ গ্রেটার দেন তোমরা কি আমাকে বলতে পারো কখন তোমাকে ট্রু রিটার্ন করবে? সোর্স 1 যদি সোর্স 2 এর চেয়ে সোর্স বড় 1 হয়। যদি সোর্স 2 থেকে বড় হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এই ক্ষেত্রে হচ্ছে সোর্স 1 যদি গ্রেটার অথবা ইকুয়াল টু হয় সোর্স 2 এর থেকে। এই যে লাস্টের ইটা হচ্ছে তোমার ইকুয়াল মিন করে, হ্যাঁ, ব্রাঞ্চ গ্রেটার ইকুয়াল। আচ্ছা, তো সোর্স 1 যদি সোর্স 1 এর থেকে বড় অথবা সমান হয়ে যায় তখন হচ্ছে লেভেল 1 এ জাম্প করবে। আদারওয়াইজ কি করবে? ইমিডিয়েট পরের লাইন এক্সিকিউট করা শুরু করবে। এই জিনিস তোমাদের স্লাইডে ডেসক্রাইব করা আছে, একটু দেখাই দেই। এই যে বিএলটি বিজি, দেখো এই স্লাইডটা তোমরা একটু দেখো, এখানে এই যে এক্সপ্লেনও করা আছে, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন, ফাইন। এখন আমরা হচ্ছে কন্ডিশনাল যে ব্রাঞ্চিং চেক করার জন্য কিন্তু আমরা চারটা শিখছি, একটু নোট ডাউন করে সামারি করি। আমরা হচ্ছে ইকুয়ালিটি চেক করার জন্য বিএকিউ বিএনই শিখলাম, আর হচ্ছে গ্রেটার নাকি লেস দ্যান এই জিনিস চেক করার জন্য বিএলটি আর হচ্ছে বিজি, এই দুইটা জিনিস শিখলাম, ঠিক আছে? টোটালি চারটা জিনিস আমরা হচ্ছে মোটামুটি শিখছি।
এইবার আমাদের যে জিনিসটা শিখা লাগবে সেটা হচ্ছে লুপিং। ঠিক আছে, তোমাদের কুইজের সিলেবাসে হচ্ছে আমি 35 নাম্বার স্লাইড পর্যন্ত বলেছি না? 35 ইয়েস ম্যাম। মনে হয় বলেছি, হ্যাঁ। তো 35 এর মধ্যে তোমাদের আছে হচ্ছে মেইনলি এই মানে আজকে যে লুপিং যেটা পড়বো এই পর্যন্ত তোমাদের কুইজের সিলেবাস। ঠিক আছে, সো লুপটা খুবই ইম্পর্টেন্ট মিডের জন্য, কুইজের জন্য। লুপ ফাংশন দুইটাই ইম্পর্টেন্ট, মানে আপনাদের একটু এফোর্ট দিতে হবে এটার পিছে। সো লুপের একটা প্রবলেম এখানে মনে হয় তোমাদের স্লাইডে ছিল, এই যে একটা ইজি প্রবলেম দিয়ে শুরু করলে ভালো হতো। আচ্ছা, এই প্রবলেমটাই আমরা একটু সলভ করার ট্রাই করি। কোয়েশ্চেনটা ফার্স্ট আমি একটু বলি। একটা while লুপ দিয়ে প্রবলেমটা করানো হয়েছে, হ্যাঁ। এন্ড কোশ্চেনটা দেখলে বুঝতে পারবা সেভ নামের একটা অ্যারে নেওয়া হয়েছে যেটার আই ইন্ডেক্স নামে, এই ইন্ডেক্সটা নিয়ে কাজ করা হচ্ছে। আচ্ছা, তো অ্যারেটার আই নাম্বার কাজ করেছে। এখানে তোমাদের কোশ্চেনটা এমন ভাবে দেয়া থাকবে যাতে তোমরা লুপের ভিতরের লাইন কোনগুলা আর লুপের বাইরের লাইন কোনগুলা এগুলা যাতে বুঝতে পারো। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, স্লাইডে হয়তো একটু উল্টাপাল্টা ভাবে দেয়া আছে, বাট ইট উইল বি ক্লিয়ারলি গিভেন ইন ইউর কোয়েশ্চেন, কারণ সুডো কোড আকারে কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি দেয়া হয়। আচ্ছা, কোয়েশ্চেনে আরো কিছু ইনফরমেশন দেয়া আছে, সেটা হচ্ছে আই এর ভ্যালু x22 রেজিস্টার আছে, k এর ভ্যালু x24 রেজিস্টারে আছে, and base address of save এই জিনিস আসতে হচ্ছে তোমাদের 25 এ। এটাই হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা একটু সলভ করার ট্রাই করি। একটু মনোযোগ দিও, লুপটা ইজি কিন্তু অনেক সময় তো একটু পেঁচায় যায় কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। সো একটু ভালো করে বুঝি আমরা শুরু থেকে। দেখো, আমরা যখনই একটা জিনিস মনে রাখবা, আমরা যখনই লুপ নিয়ে কাজ করব তুমি প্রথমেই একটা নাম দিবা। ধরো এখানে আমি নামটা দিলাম হচ্ছে লুপ। এটা তুমি লুপ না দিয়ে অন্য কিছু দিতে পারো, যেমনটা তোমরা ব্রাঞ্চিং এর ক্ষেত্রে দেখছিলা। আমরা জাস্ট একটা কিছু লাইনস অফ কোডস কে যাতে করে ঠিকঠাক মতো ডিফাইন করতে পারি বা ওই লাইনে ব্যাক করতে পারি, এরকম কাজের জন্য আমরা হচ্ছে নাম দিয়ে ডিফাইন করি। হ্যাঁ, তো সেরকমই লুপ যখনই আসবে তোমরা এরকম যে কোনো একটা নাম দিবা। আমি এখানে নাম হিসেবে লুপ ইউজ করলাম, ভালো কথা। সো এখন এই যে কোয়েশ্চেনের মধ্যে একটা কম্প্যারিজন আছে যে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার while লুপটা চলতে থাকবে। তো while লুপের ভেতরে একটা কাজ করা হয়েছে, সেটাও এক্সিকিউট করতে হবে। তো এই যে কম্প্যারিজনটা, সেইবারের আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কে এর সমান হয়ে যাচ্ছে কিনা এই জিনিস চেক করতে হবে আমাদের। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে সেইবারের আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কোনো সিম্পল ডেটা? এটা কি রেজিস্টার ফাইলে আছে? না ম্যাম। নাই। তোমরা ইজিলি বুঝতেছো এই জিনিস হচ্ছে আমার মেইন মেমোরিতে আছে। সো আমার ফার্স্ট স্টেপটা হবে হচ্ছে লোড করা। এখন ওই যে আগের যে এক্সাম্পলটা দেখলাম, যেহেতু এখানে তোমার আই এর ভ্যালুটা দেয়া নাই, মানে অ্যারের ইন্ডেক্স নাম্বারটা যেহেতু আমার কাছে দেয়া নাই, আমাকে কিন্তু 3টা স্টেপ পার হয়ে লোড অপারেশন এক্সিকিউট করতে হবে। সো এটার জন্য তোমরা কি আমাকে বলতে পারো যে প্রথম ইনস্ট্রাকশন কি হইতে পারে এখানে সেভ অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু লোড করার জন্য? এক্স্যাক্টলি, লেফট শিফটিং করতে হবে। সো আমি ওটার জন্য এসএলএল আই লিখলাম,
তারপরে ধরো গিয়ে আমি যে কোনো একটা রেজিস্টার এখানে নিতে পারি, x5 নিলাম। আচ্ছা, তো তারপরে আমি কাকে লেফট শিফটিং করব? আইকে ম্যাম। আই কে। সো আই আছে আমার x22, তা আমি x22 আমি ধরে নিচ্ছি কিন্তু এটা 64 বিট আর্কিটেকচার বা 60, প্রত্যেকটা ভ্যালু 64 বিট, ঠিক আছে। যদি এটা কম হইতো তখন কিন্তু আমরা লেফট শিফটিংও 3 বিট করতাম না। যদি মনে করো তোমাকে বলা হইলো প্রত্যেকটা ডেটা 32 বিটের, তখন তোমার ইন্ডেক্স নাম্বারকে কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো বলো তো? 4 i ইন্টু 4 করতে হইতো। সো i ইন্টু 4 করা মানে কত বিট লেফট শিফটিং? 2 বিট। 2 বিট 2 লেফট বিট শিফটিং। সো এই জিনিসগুলা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা যে তোমাকে ডেটা ইউনিট যেটা দিচ্ছে সেইটা অনুযায়ী যাতে তুমি এই লেফট শিফটিংটা তত বিট করো, ঠিক আছে। আচ্ছা, তো আমি 3 বিট লেফট শিফটিং করলাম। আমার সেকেন্ড কাজ হচ্ছে বেস অ্যাড্রেসের সাথে অফসেটটা যোগ করা। সো আমি আবার x5 রেজিস্টারই রাখলাম। কাকে রাখবো? এই আমার হচ্ছে অফসেটের সাথে আমি যোগ করব বেস অ্যাড্রেসকে। আমার গিভেন আছে বেস অ্যাড্রেস হচ্ছে x25 এ। ভালো কথা, করে ফেলছি। ফাইনাল কাজ লোড করা। আচ্ছা, কোথায় লোড করব? ধরো আমি যে কোনো একটা রেজিস্টার x6 দিলাম, এখানে আমি ভ্যালুটা লোড করছি। কোন ভ্যালুটা লোড করছি? x5 রেজিস্টারে যেই ভ্যালুটা আছে, x5 রেজিস্টারে একটা লোকেশন আছে, সেই লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাকে আমি লোড করতেছি। তো এখান থেকে আমার সামনেও যাইতে হচ্ছে না, পিছেও যাইতে হচ্ছে না, এই জন্য অফসেটের জায়গায় আমি 0 বসাই দিচ্ছি। ভালো কথা, এতটুকুন কাজ শেষ। ভ্যালুটা লোড করলাম, তাইলে এই যে সেইভারের আই নাম্বার ইন্ডেক্স, এই জিনিসকে আমি লোড করে নিয়ে আসছি x6 রেজিস্টারে। এখন এই x6 রেজিস্টারে যে ভ্যালুটা আছে সেটার সাথে আমার কি এর ভ্যালু কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ারটা আছে ইকুয়ালিটি চেক। আমি তোমাদেরকে সবসময় একটা জিনিস বলছি যে আমি অপোজিটটা চেক করতেছি অলওয়েজ অ্যাকর্ডিং টু মাই চয়েস। তোমরা চাইলে উল্টাটা করতে পারো, বাট আমি সবসময় অপোজিটটা চেক করতেছি। তো অপোজিটটা যদি চেক করতে চাই তাইলে আমার কোড ওয়ার্ডটা কি হবে বলো তো? BLE এক্স্যাক্টলি, এখানে হবে হচ্ছে বিএনই। সো আমি কাদের মধ্যে চেক করব? দেখো, একজন x6 আরেকজন হচ্ছে কে। কে আছে হচ্ছে তোমার x24 এ। এখন যদি নট ইকুয়াল টু হয়, ইকুয়াল টু, কোশ্চেনটা একটু বোঝো, যদি ইকুয়াল টু হয় তাহলে কিন্তু i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতেছে, মানে লুপের ভিতরে যা যা কাজ আছে সেগুলো আমি করতেছি। আর যদি নট ইকুয়াল হয় তাহলে কি আমার লুপটা ব্রেক হয়ে যাবে না? yes ma'am এক্স্যাক্টলি। সো আমি মনে করো একটা কনভেনশন ক্রিয়েট করলাম এক্সিট নামে। সো নিচে আমি এক্সিট নামের একটা এমটি কোড ব্লক ক্রিয়েট করে রাখলাম। তোমরা ওই যে ব্রাঞ্চিং এর ক্ষেত্রে দেখছো যে আমরা লাস্টে এক্সিট দিতাম, যেখানে আসা মানে কাজ শেষ। ভালো কথা। তো এখানকার এই যে এতটুকুন পোরশন যদি তোমাকে ট্রু রিটার্ন করে, তার মানে হচ্ছে ও এক্সিটে চলে যাবে, রাইট? এতটুকুন তো বুঝতেছি। ওকে, এখন ট্রু রিটার্ন যদি করে এক্সিটে গেল, ভালো কথা। আর যদি ট্রু রিটার্ন করে, যদিও ফলস রিটার্ন করে, তাইলে কি হবে? ইমিডিয়েট পরের লাইনে যাবে না তোমার অ্যাসেম্বলার এক্সিকিউট করতে করতে? yes ma'am তার মানে পরের লাইনে আমি আসলে এই যে লুপের ভেতরে যে কাজগুলা হয়েছে সেগুলা বসাই দিব। যদি কন্ডিশন ব্রেক করে তাহলে তো এক্সিটেই চলে গেলাম, আর যদি কন্ডিশন ব্রেক না করে তাইলে হচ্ছে আমি ইমিডিয়েট পরের লাইনে যাব। এন্ড এখানে আলটিমেটলি আমি কি করব? লুপের ভেতরে যে কাজটা করা হয়েছে সেটাই করব। এখানে সিম্পলি i এর ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করা হয়েছে, যেটার জন্য ইনস্ট্রাকশনটা হবে অ্যাড i 1 এরকম। আচ্ছা, এই লাইনটার পরে তোমরা একটু চিন্তা করো, এখানে এসে তো আমি লুপের ভেতরের কাজ কমপ্লিট করলাম, শেষ হয়েছে। আরো কিছু থাকলে বাদ বাকি লাইনগুলোও লিখতাম, কিন্তু এখানে আমার লুপের লাইনটা শেষ। এখন লুপের ক্ষেত্রে কি হয়? এই যে কোশ্চেনে তোমার এই লাইনটা যে দেয়া i is equal to i plus 1, এই লাইন থেকে কি আবার while এই লাইনে ব্যাক করবে না তোমার অ্যাসেম্বলার বা হাই লেভেল করে কম্পাইলার? ও কি করে, যতক্ষণ পর্যন্ত লুপের কন্ডিশনটা না হচ্ছে ততক্ষণ কিন্তু
এই ঘুরতে থাকবে, সার্কুলেট করতে থাকবে। লুপের শেষের লাইন এক্সিকিউট করার পর আবার লুপের প্রথম লাইন এক্সিকিউট করতে যাবে, এরকম কিছু একটা হয় না? এটাই তো লুপিং, তাই না? তো এই জন্য দেখো লুপের ভেতরের কাজটা আমি যে এখানে কমপ্লিট করলাম, এই জিনিস লেখার পরে আমাকে এমন একটা লাইন লিখতে হবে যাতে করে সেই লাইন থেকে আমি আবার এই প্রথম লাইনে ব্যাক করতে পারি। সো এটার জন্য আমি যে লাইনটা লিখছি একটা আনকন্ডিশনাল স্টেটমেন্ট, বাট এটাকে আমি কন্ডিশন বানায় লিখতেছি। দেখো সো এই রেড কালার মার্ক করে লাইনটা আমি লিখলাম যে বি কিউ x0 x0 লুপ। এখন কি তোমরা বুঝছো এখানে আমি কিসের জন্য একটা নেম দিয়ে তারপরে লুপের কাজ করা শুরু করছিলাম? ইয়েস ম্যাম। যাতে করে আমি আবার ওই লুপের সবগুলা কাজ যেখানে কমপ্লিট হবে সেই জিনিস কমপ্লিট করার পরে আমি আবার একটা আনকন্ডিশনাল স্টেটমেন্ট এমন ভাবে দিব যাতে করে আমি আবার লুপের শুরুতে ব্যাক করতে পারি। সো এখন তোমরা আমাকে বলো যে এই লুপিং এ কারো ঝামেলা আছে কিনা। মিস, হুম এই যে লুপ, তারপর কোলন দিয়েছেন, তারপরে এক্সিট কোলন দিয়েছিলেন, তারপরে আগেও যখন আপনি হচ্ছে ক্লাসে হুম। যেগুলো দিয়েছিলেন ওরকম কোলন দিয়ে ওয়ার্ড গুলো, ওগুলোও কি মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অংশ? মানে আমি ভাবছিলাম ওটা বুঝে। হ্যাঁ হ্যাঁ আমি বলি, এটা না আমরা হচ্ছে কিভাবে ডেসক্রাইব করি জিনিসটাকে। ধরো আমি তো হাই লেভেল কোড বুঝি, আমি তো মেশিনার ভাষা বুঝি না। তো এখন এখানে এই যে লুপ নামের একটা কিছু অথবা এই যে এক্সিট নামের একটা কোড ব্লক আমি ক্রিয়েট করছি, তোমার কম্পাইলার যখন আসলে কম্পাইল করে, প্রোগ্রাম কাউন্টার নামের একটা কনসেপ্ট আমরা একটু পরে পড়ব। তো ওকে কিন্তু বুঝতে হয় যে আমি কোন লোকেশনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করব, ঠিক আছে? কারণ এই যে ইনস্ট্রাকশন এগুলাও তো তোমার একটা মেমোরিতে স্টোর থাকে, তাই না? ও তো আচ্ছা তোমার আচ্ছা। প্রসেসরে জানা লাগে যে আমি কোন লোকেশনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করব। আমি এখানে লুপ অথবা এক্সিট এগুলা লিখতেছি, কিন্তু আলটিমেটলি তোমার প্রসেসর এটাকে আসলে ডিকোড করে একটা লোকেশন পায়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি এটাকে লোকেশন বোঝানোর খাতিরে এটা প্লেস হোল্ডার হিসেবে লিখছেন। এটাই। আচ্ছা, সো তোমরা আমাকে একটু বলো যে লুপিং এ ঝামেলা আছে কিনা। লুপিং এর ফরম্যাটটা কিন্তু সেমই থাকে, হ্যাঁ? যে তোমাকে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন তোমার চেক করতে হবে। কন্ডিশন যখন তোমার স্যাটিসফাই করবে, কন্ডিশনের ক্ষেত্রে তোমরা অলওয়েজ চেক করবে যে কন্ডিশন স্যাটিসফাই না করার কন্ডিশন কোনটা, মানে কন্ডিশন স্যাটিসফাই কখন করবে না এটা তোমরা আগে বের করবা। সো যেখানে স্যাটিসফাই করবে না সেখান থেকে এক্সিট হয়ে যাবে, আর কনসিকুয়েন্টলি পরের লাইনগুলোতে তোমরা লুপের ভেতরে কি কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলা লিখবা। এন্ড লুপের ভেতরের কাজ কমপ্লিট করার পরে এমন একটা লাইন লিখবা যাতে করে আবার লুপে ব্যাক করতে পারে। আচ্ছা, লুপের একটা এক্সাম্পলে আপাতত দেখাচ্ছি আমি। তোমরা কি আরেকটা এক্সাম্পল দেখতে চাও, নাকি আমি প্র্যাকটিস শিটে আপলোড করে দিব, তোমরা নিজেরা করবা? কোনটা বেটার বলো? ম্যাম কমপ্লেক্স একটা কিছু দেখালে ভালো হয়। জি ম্যাম, আরেকটা দেখালে ভালো হয়। থেকে একটা কমপ্লেক্স একটা উঠাই দেখেন। আচ্ছা, প্র্যাকটিস শিট যেটা তোমাদেরকে সেন্ট্রালি দেওয়া হচ্ছে সেটা তোমরা একটু দেখে নিও, ওটা প্র্যাকটিস করো। আমি এখানে ধরো ওইটা তো তোমাদের কাছে আছেই না, তোমরা ওটা করো। আচ্ছা, এই যে এখানে না, এটা ওইটাই। আচ্ছা, যদিও নেস্টেড লুপ কি আমাদের আসবে এরকম কিছু? তোমাদের নেস্টেড লুপ খুব একটা আসে না, সিম্পলি আসে।
বাট আচ্ছা, আসলেও হ্যাঁ ওই যে x0 যে চেকটা করতেছি লাস্টে, ওই যে লুপটাকে মানে হ্যাঁ লুপের ইনিশিয়াল অ্যাড্রেসে ফিরে যাওয়ার জন্য, হুম এটা কি কোনো সময় এরর আসতে পারে? মানে x0 চেক যে করতেছি, এটা কি না, সবসময় অনই হবে? এটা অলওয়েজ ট্রুই রিটার্ন করবে, কেননা x0 রেজিস্টারে জিরো ভ্যালু সেভ থাকে। তো জিরো ভ্যালু তো দুইটা জিরো ভ্যালুর মধ্যে আমি কম্পেয়ার করতে, সো অবভিয়াসলি তারা অলওয়েজ ইকুয়াল টু হবে, সো অলওয়েজ ট্রু রিটার্ন করবে, অলওয়েজ আমরা লুপে জাম্প করব, এরকম আর কি জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা লুপের এক্সাম্পল দেখাই। এটা তো আমরা বি কিউ দিয়ে করলাম। ম্যাম বলেন। ম্যাম এখানে যে লেস দেন আপনি চেক দিচ্ছেন, এখানে যদি লেস দেন ইকুয়াল টু থাকতো, আমাদের তো বি মানে হ্যাঁ, ব্রাঞ্চ লেস দেন তোমাদেরকে আছে। এমন ভাবেই দেয়া হয় যাতে করে হচ্ছে দুইটার মধ্যে হয়ে যায়। আর যদি না হয় তখন হচ্ছে তোমার মনে করো প্রথমবার তুমি লেস দ্যান চেক করবা, পরের বার আবার বিজির অপোজিটটা চেক করবা। আমি যদি ম্যাম দুটো সোয়াপ করে গ্রেটার দেন অর ইকুয়াল টু চেক করে ফেলি। হ্যাঁ, দ্যাটস গুড। বিজি বিজি তো আছেই ইনস্ট্রাকশন, সমস্যা নাই। উম, আচ্ছা, আসো আমরা এই এক্সাম্পলটা করি, যেখানে আমি বলে দিলাম যে যে ভ্যারিয়েবলের ভ্যালু আছে x19 এ, i আছে x18 এ, বেস অফ, একটু সংক্ষেপে লিখলাম বুঝে নিও, বেস অ্যাড্রেস অফ এ আর বি কিন্তু একটা অ্যারে, আমি স্মল লেটার দিয়ে লিখছি, বাট দেখে কিন্তু বুঝা লাগবে, হ্যাঁ, যে এটা একটা অ্যারে। আচ্ছা, আই হোপ কোয়েশ্চেনটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন বোঝা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? হাই লেভেল করতে বুঝছি, কি করতে বলা হয়েছে। প্রথমে দেখো জে ইজ ইকুয়াল টু 5, এই একটা কোডে অনেকগুলা কনসেপ্ট চলে আসবে, সো একটু মনোযোগ দাও, তাহলে অনেকগুলা জিনিস ক্লিয়ার হবে একসাথে। দেখো জে এর ভ্যালু 5, এটা ইনিশিয়ালাইজ করছে, এই জিনিস আমি কেমনে করব? এনি আইডিয়া? এই ধরনের লাইন মিস তোমরা, হ্যাঁ হ্যাঁ বলো। মিস বলো। এই জে 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 প্লাস 1, এটা কি লুপের বাইরে? এটা লুপের বাইরে, এক্স্যাক্টলি। ম্যাম অ্যাড করে দিব জিরোর সাথে, অ্যাড আই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি হচ্ছে এটা সলভ করব এইভাবে, যে অ্যাড আই ডেস্টিনেশন হিসেবে আমি ইউজ করব জে কে, যে x19 এ, সো এখানে আমি রাখবো x0 এর সাথে 5 যোগ করে ভ্যালু। ঠিক আছে, সো তোমাদের যদি কোনো ইনিশিয়ালি কোনো একটা ভ্যারিয়েবল ইন্টিজার ভ্যালু, তখন কিন্তু এইভাবে আমরা অ্যাড আই দিয়ে ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, তারপর একটু দেখি কি করতে হবে। এখানে while লুপ চেক করতে হবে, সো while লুপের কন্ডিশন চেক করার জন্য তোমার দেখো দুইটা অ্যারে দুই রকমের কম্পোনেন্টের মধ্যে কম্পেয়ার করছে। তো যেখানে আমি মিস একটা প্রথমে, কোশ্চেন ছিল। হ্যাঁ বল। মিস এখানে আমরা হচ্ছে অ্যাড আই দিয়ে হচ্ছে x19 এর ভ্যালু স্টোর না করে আমরা কি জে কে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি না? কিভাবে করবেন বলেন।
মিস আমি মানে জানি না ইনস্ট্রাকশনটা, মানে আমি জাস্ট এটা জিজ্ঞেস এই করতেছি। জিনিসটা করা যায় না, ভ্যারিয়েবল ডিক্লেয়ার হচ্ছে আসলে মানে ওইভাবে করা যায় না যে ইন্টিজার আই হোয়াট এভার এগুলো যেটা আমরা করতাম। এই ক্ষেত্রে হচ্ছে মনে করো যে আমরা এভাবে চিন্তা করব যে ভ্যারিয়েবলের মধ্যে ইনিশিয়ালি 5 ইন্টিজারটা আছে, তো আমার যে ভ্যারিয়েবলে এই ভ্যালুটা নিয়ে যেতে হবে। কেমনে নিব? অ্যাড আ ইনস্ট্রাকশন দিয়ে নিব। মিস রেজিস্টারে স্টোর করে রাখবো জাস্ট, মানে এটাকে এক্স্যাক্টলি, ভেরিয়েবল হিসেবে না করে হ্যাঁ জাস্ট আমরা একটা ভ্যালু হিসেবে রেখে দিই। এক্স্যাক্টলি এটাই। আচ্ছা। আচ্ছা, প্রথম লাইনটা গেল। এখন তোমরা দেখো আমি যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যারে এ এর i প্লাস 5তম ইন্ডেক্স নিয়ে আমি কাজ করব। তো তোমার ইন্ডেক্সটা কত বলো তো, i নাকি i প্লাস 5? i+5। i প্লাস 5। এখন তোমার কাছে i এর ভ্যালু আছে, কিন্তু তোমার i প্লাস 5 বের করতে হবে। সিম্পলি একটা অ্যাড আই ইনস্ট্রাকশন দিয়ে করে ফেলতে পারি না? এরকম। সো তোমার অ্যাকচুয়াল যে ইন্ডেক্স নাম্বার যেটা নিয়ে তোমার এখন কাজ করতে হবে সেইটা x5 রেজিস্টারে আসছে না? তাইলে x5 রেজিস্টার তোমার অ্যাকচুয়াল ইন্ডেক্স নাম্বারটা হোল্ড করতেছে কিন্তু এখানে। আচ্ছা, তারপরের কাজটা কি হবে বলেন তো? ইন্ডেক্স নাম্বার আমি যদি 64 বিট ডেটা নিয়ে কাজ করতে চাই, মিস লোড করতে হবে না? লোডের আগে কি করতে হবে? ডিরেক্ট অফসেটটা বের করতে হবে। এক্স্যাক্টলি। সো অফসেট বের করার জন্য আমি হচ্ছে লেফট শিফটিং অপারেশন ইউজ করব। ধর আমি x5 এ আপডেট করলাম, কাকে আপডেট করব? x5 কে 3 বিট লেফট শিফটিং করে। সেকেন্ড কাজ, বেস অ্যাড্রেসের সাথে অফসেটটা যোগ করতে হবে, ঠিক আছে? সো আমার বেস অ্যাড্রেস, আমার অফসেট হচ্ছে তোমার x5 এ আছে, আর আমার বেস অ্যাড্রেসটা কত? AR এর জন্য x20 তে আছে। ফাইনালি আমার লোড ইনস্ট্রাকশন, যেহেতু 64 বিট ডেটা আমি ডাবল ওয়ার্ড লিখলাম। ধরো আমি x6 রেজিস্টারে লোড করছি, কাকে লোড করছি? 0 অফ x5। এতটুকুন কি ক্লিয়ার? সো x6 রেজিস্টারে এখন তোমার অ্যারেটার i প্লাস 5তম ইন্ডেক্সের ভ্যালুটা লোড হয়ে গেছে। এতটুকুন বুঝছি? ইয়েস মিস। ওকে, থ্যাংক ইউ। পরবর্তীতে দেখো আমি এটাকে আবার বি অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু লাগবে। তো এই বি অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আবার আমি কিভাবে পাবো? আবার আমাকে লেফট শিফটিং, তারপরে অ্যাড, লোড এগুলা করা লাগবে। তো দেখো আমি আবার করছি, লেফট শিফটিং করলাম। লেফট শিফটিং করব হচ্ছে তোমাদের x18 কে 3 বিট লেফট শিফটিং করব, এন্ড এখানে যে কোনো একটা টেম্পোরারির মধ্যে রাখা লাগবে। আপনারা বলেন একটা টেম্পোরারি রেজিস্টারের নাম। ফাইন, x7 এর মধ্যে আমি রাখতেছি। লেফট শিফটিং ডান। এখন হচ্ছে বেস অ্যাড্রেসের সাথে অফসেট যোগ করতে হবে, সো আমি এটা করে আবার x7 এ রাখছি। x7 আছে আমার অফসেট, আর আমার বি এর জন্য বেস অ্যাড্রেস দেয়া আছে x21 এ। ডান। ফাইনালি হচ্ছে লোড করা। সো এই জিনিস লোড করে মনে করো যে আমি হচ্ছে তোমার একটা টেম্পোরারিজে রাখবো, সেটা ধরো আমি x28 কে ইউজ করি, ঠিক আছে? 0 অফ x7। সো x28 রেজিস্টারে এখন আছে হচ্ছে আমার বি অ্যারেটার আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। এই লাইনটাই আমরা পেলাম। এখন কি আমি এই যে x6 আর x28 ওদের মধ্যে কম্পেয়ার করতে পারি না আমার কোশ্চেনের এই যে while লুপের কন্ডিশন অনুযায়ী? এই যে কম্প্যারিজনটা করব, এখানে চেক করা হয়েছে লেস দ্যান কিনা। তাইলে আমি এখানে কোড ওয়ার্ড হিসেবে কি ইউজ করব বলো তো? ম্যাম বিইকিউ গ্রেটার গ্রেটার একটা চেক করব, তাই না? মানে লেস দ্যান এরটা তো এখানে বলে দিছে যে যতক্ষণ পর্যন্ত লেস দ্যান হইবে ততক্ষণ আমার লুপ চলতে থাকবে। তো আমি তাইলে বের করব যে কখন আমার লুপটা কোন কন্ডিশনে ব্রেক করবে। আমার লুপটা ব্রেক করবে যদি
অ্যারের এর i প্লাস 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু বি এর i তম ইন্ডেক্সের থেকে গ্রেটার অথবা সমান হয়ে যায়, তার মানে কি বিজিই না? ও ম্যাম সরি, হ্যাঁ, বিজি। এই যে বিজি, দেখো এটা আমরা চেক করব। সো এখানে আমি লিখলাম বিজিই। সো একটা জিনিস মাথায় রাখবা তোমরা এই সমস্ত কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো রাখার সময়, প্রথমে তোমার while লুপের প্রথমে যেটা আছে ওটাকে আমরা প্রথমেই লিখবো, সেকেন্ডে যেটা আছে সেটাকে আমরা সেকেন্ডে লিখবো। তাইলে আমাদের প্রথমে আছে হচ্ছে এই এর i প্লাস 5 তম ইন্ডেক্স, যেটা আমি কোথায় রাখছিলাম, x6 রেজিস্টারে লিখলাম। পরে হচ্ছে x28। এখন ওদের মধ্যে কম্পেয়ার করে যদি গ্রেটার দ্যান হয়ে যায় তাহলে কি আমার লুপ থেকে এক্সিট হয়ে যাবে না? একটু চিন্তা করে বলো তো কোশ্চেন দেখে। যদি ভ্যালুটা গ্রেটার হয়ে যায়, গ্রেটার দেন অথবা ইকুয়াল টু হয়ে যায়, তার মানে কি লুপটা থেকে এক্সিট করা যাবে না? জি মিস। ইয়েস ম্যাম। ওকে, সো লুপটা থেকে এক্সিট করে যাবে। আর যদি এক্সিট না করে, মানে কন্ডিশন যদি ব্রেক না হয়, তখন কিন্তু এই যে i ইজ ইকুয়াল টু i প্লাস 5 এই লাইনটা এক্সিকিউট করবে। হ্যাঁ, আচ্ছা, এক্সিটের কাজটা আগে একটু কমপ্লিট করে আসি, দেখি এক্সিটের মধ্যে কি হচ্ছে। এখন তুমি গিভেন হাই লেভেল কোডটা একটু নোটিস করো। এখানে যখন while লুপ থেকে এক্সিট হচ্ছে তখন আরেকটা কাজ করা হয়েছে। এই যে এর ভ্যালু ইনক্রিমেন্ট করছে, এটা কিন্তু লুপের বাইরে একটা কাজ হচ্ছে। সো এই জিনিসটা আমি এক্সিটে বসাবো, মানে আমার লুপ থেকে যখন এক্সিট হচ্ছে তখন আমি j is equal to j+1 এই কাজটা করতেছি। এতটুকুন কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাইলে আমি এক্সিটের মধ্যে মনে করো যে সিম্পল একটা অ্যাড ইনস্ট্রাকশন দিলাম, দিয়ে কাজটা ডান করে ফেললাম। আচ্ছা, এখন আমি করব, যদি আমার এক্সিটে না যায়, মানে লুপটা যদি ব্রেক না হয়, তাহলে তো পরের লাইনে আসবে। লুপ যদি ব্রেক না হয় তার মানে লুপের ভেতরের কাজ করা হচ্ছে। সো লুপের ভেতরে কি কাজ করা হইতেছে, i এর ভ্যালু 5 করে ইনক্রিমেন্ট হচ্ছে। সো এই জিনিসটার জন্য একটা লাইন কোড আসবে, সেটা হলো add i x18 1। আচ্ছা, সো লুপের ভেতরের আমার কাজ শেষ। লাস্ট কাজটা কি হবে এখানে বলো তো? আচ্ছা নেমিং করি না এটা এখন। হ্যাঁ হ্যাঁ, বুঝি আচ্ছা নাই। মিস, মানে আবার লুপের ভিতর যে যাব Exactly. একটা নেম করা লাগে না, ওটা হ্যাঁ, করি হ্যাঁ, নাই। হ্যাঁ, ওইটা করি নাই, ভালো কথা বলছো। তাইলে আমি শুরুতে হচ্ছে এখানে লুপ একটা নাম দিয়ে রাখলাম, যেহেতু এখান থেকে আমি লুপের কাজ শুরু করেছি। এন্ড এখানে এসে, হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছো? আচ্ছা মিস, এক্সিটের কন্ডিশনটা মানে ভিতরের কাজের আগে লিখতে হয়, আগে জানি কেন লিখতে হয়, মানে এক্সিটের কন্ডিশনটা কেন জানি আগে লিখতে হয় এই আচ্ছা, কন্ডিশনটা? আমি যে কনভেনশনে তোমাদেরকে করাচ্ছি, দেখো এই লাইনটার দিকে নোটিস করো। হ্যাঁ, এক্সিটের কন্ডিশনটা আমি যদি আগে লিখে ফেলি, তোমার অ্যাসেম্বলার কি করে, লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে। সো ইনিশিয়ালি মনে করো এই লাইনটার মধ্যেও আছে, এই লাইনটা দিয়ে যদি ওর কন্ডিশনটা স্যাটিসফাই না করে, যেহেতু আমি অপোজিট কন্ডিশন ইউজ করছি, সো এই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তখনও এক্সিটে চলে যাচ্ছে। আর যদি স্যাটিসফাই যদি করে তাইলেও এক্সিটে চলে যাচ্ছে, মানে ওর যদি অপোজিট কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে তো লুপ থেকে ব্রেক হয়ে যাচ্ছে। সো লুপ থেকে ব্রেক হয়ে গেলে এক্সিটে যাচ্ছে। আদারওয়াইজ কি হয় দেখো, ইমিডিয়েট পরের লাইন এক্সিকিউট করে। ওই ইমিডিয়েট পরের লাইনে এই জন্য আমি লুপের ভেতরের কাজগুলা করতেছি। হ্যাঁ, কারণ হচ্ছে হাই লেভেল লজিকে তো আগে হচ্ছে চেকটা করে যে এই কন্ডিশনটা মিট করছে, তারপরে হচ্ছে পরে মানে লুপের ভিতরে যে ফাংশন আছে ওটা এক্সিকিউট। শুনো, এই ক্ষেত্রে সিকোয়েন্স মেইনটেইন ইজ নট অলওয়েজ নেসেসারি, বাট দ্য থিং দ্যাট ইজ নেসেসারি যে তোমার হাই লেভেল কোডে যেটা মিন করেছে সেটা যাতে অ্যাসেম্বলি কোডে সেম মিনিং থাকে। এখন তুমি যদি মনে করো এই জায়গাতে বিজির বদলে, এটা তোমরা একটু হোমওয়ার্ক করো, আমি আর করে দেখাবো না, আদারওয়াইজ খুব লেন্দি হয়ে যাবে। বিজির বদলে মনে করো তুমি যদি দিয়ে জিনিসটা চেক করো, তখন না তোমার এই যে এরকম নেমিং, যেমন এখানে আমরা একটা ইউজ করছি এক্সিট, তখন দেখবা কি দুই লাগতেছে কন্ডিশন রাখার জন্য। সো কোডটা একটু লেন্দি হয়ে যায়, এই জন্য আমরা অপোজিট কন্ডিশনটা বা ব্রেকিং কন্ডিশনটা আগে চেক করি। বুঝতে পারছি। এটা একটু করে দেখো নিজেরা। বিএলটি যদি ইউজ করো তাহলে কি হবে, বিএলটি ইউজ করলে তোমার হচ্ছে লুপের ভেতরের কাজটা হবে। হ্যাঁ,
কিন্তু তো মিস হ্যাঁ আমার তো অপোজিট কন্ডিশন দুইটা হয়, মানে একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল অথবা ইকুয়াল, শুধু ইকুয়াল হতো। আচ্ছা, আমরা গ্রেটার অথবা ইকুয়াল দুইটা কিন্তু একবারে করি, আমাদের সেটার জন্য একটা ইনস্ট্রাকশন বিজি, ব্রাঞ্চ গ্রেটার ইকুয়াল, আর ও বিএল আচ্ছা লেস দ্যানটা চেক করে আর কি। ও আচ্ছা, এটা কিন্তু মোটামুটি একটা ভালোই বড় কোড তোমাদেরকে আমি দেখাইছি লুপের জন্য, বাট তোমাদের এখানে অনেক প্র্যাকটিস লাগবে। আমি বারবার বলতেছি প্র্যাকটিস সেটা ফলো করবা, ওইটা যদি ফলো না করো তোমাদের প্রিপারেশন ইনকমপ্লিট থাকবে মিডের জন্য, কুইজের জন্য। মিস অরিজিনাল মানে হাই লেভেল কোডে যদি লেস দেন ইকুয়াল থাকতো তাহলে ওটা আমি কিভাবে করতাম? সেক্ষেত্রে আমার দুইটা অপারেন্ড দিয়ে চেক করতে হতো। প্রথমে তুমি চেক করবা লেস দ্যান কিনা, ওইটা যদি স্যাটিসফাই হয়, বা প্রথমে তুমি চেক করবা যে গ্রেটার ইকুয়াল টু কিনা। তুমি বললা লেস দ্যান ইকুয়াল টু, রাইট? হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ, তো প্রথমে তুমি ধরো চেক করলা যে বিএলটি কিনা, লেস দ্যান কিনা, তারপরে তুমি চেক করলা বিইকিউ কিনা। ও তখন হচ্ছে আলাদা আলাদা করে এক্স্যাক্টলি। মানে ঠিক করতে হবে। আচ্ছা, হুম। তখন আমি যে বি কিউ অপোজিটটা দিয়ে একবারে করে ফেলতে পারবো না? হ্যাঁ, সেটাও করতে পারবা চাইলে, বাট অপোজিটটা করলে তখন তোমার বিএনই ইউজ করতে হবে, এন্ড ওই ক্ষেত্রে আবার বিজি ইউজ করতে হবে। ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি যদি এটা নিয়ে আরেকটু শিখতে চাও, তুমি কনসালটেশন এরকম একটা প্রবলেম নিয়ে এসো, আমি তোমাকে দেখাই দিব। হ্যাঁ, মানে ক্লাসটা বেশি লেন্দি না করে ফেলি। আচ্ছা ঠিক আছে। তুমি এসো আমার কাছে, হ্যাঁ, কনসালটেশনে থার্সডে আসতে পারবা কুইজের আগে। আচ্ছা, এবার একটু দেখে আর কি কি বাকি আছে তোমাদের। আচ্ছা, এগুলা হয়ে গেল। আচ্ছা, দেন দ্য বিগেস্ট ফিয়ার, সেটা হলো গিয়ে প্রসিডিউর কলিং। এটা আমি খুবই ইজি ওয়েতে তোমাদেরকে শেখাবো, এন্ড স্লাইডে যে এক্সাম্পলটা আছে এটা করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো তারপরেও কিছু প্রবলেমস আমরা আরো সলভ করব, আজকে দেখা যাক কতটুকু যেতে। আচ্ছা ম্যাম, হুম। RISC-V আর্কিটেকচারে কি ম্যাক্রো আছে এমনি? হ্যাঁ, এটা আছে। আচ্ছা, আজকে আমরা প্রসিডিউর কলিং এর কোডগুলা লেখা শিখবো। হ্যাঁ, প্রসিডিউর কলিং যে জিনিসটা, সেটা হলো মেইনলি ফাংশনস নিয়ে তোমরা যারা কাজ করছো হাই লেভেল কোডে, আমরা সবাই যে ল্যাঙ্গুয়েজে পড়ি না কেন এই জিনিস আমাদের পরিচিত। তো আমি তোমাদেরকে প্রথমে ফাংশনস এর বেসিকটা একটু বোঝাবো, তারপরে এক্সাম্পলে যাব। তোমরা কি সি প্রোগ্রামিং জানো? কোন ল্যাঙ্গুয়েজ জানো বলো? না মিস জানি না। সি প্রোগ্রামিং একটু ম্যাম পারি, এই মানে কোর্সগুলো মোটামুটি কি পারি। ম্যাম সি প্রোগ্রাম ইউজ করে করা হচ্ছে? না, কোডগুলো আসলে এমন ভাবে দেয়া থাকবে যেটা তুমি যে কোনো হাই লেভেল কোড থেকে পারবা। আমি জাস্ট তোমাদেরকে একটু ফাংশন বুঝাবো যে এখানে আসলে হয়টা কি। হ্যাঁ, এটার জন্য আমি এর জন্য কি সি প্রোগ্রামিং দরকার? না, সি প্রোগ্রামিং দরকার নাই, আমি জাস্ট জিজ্ঞেস করলাম মিস যে কোন। পাইথন দিয়ে বুঝাইলেই হবে। আচ্ছা, পাইথন বুঝালে, হ্যাঁ পাইথন। স্টুডেন্ট মানে যতটুকু পারে ততটুকু পারছে, মানে সির বেসিক পারি। ঠিক আছে, সমস্যা নেই। পাইথনে হচ্ছে ফাংশন ডিফাইনার জন্য মনে হয় আমরা ডেফ ইউজ করি, তাই না? জি মিস। আচ্ছা, পার্ট না দেই। আচ্ছা,
আচ্ছা, এই আমি মনে করো মোটামুটি একটা ফাংশন ডিফাইন করে রাখছি, হ্যাঁ। আর নিচে এসে আমি হচ্ছে নর্মালি আমার হচ্ছে কোডগুলা যদি একটু লিখি, কারো একটা মাইক মনে হয় আনমিউট, একটু মিউট করে ইয়ে করো। সো এখানে মনে করো নিচে আমি হচ্ছে আচ্ছা এবি না ইউজ করি, রাত একটু মিউট করো ভাই। একটা এক্সাম্পল দিয়ে আমি সবগুলা কনসেপ্ট তোমাদেরকে একটু ক্লিয়ার করব, হ্যাঁ। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখবো। ঠিক আছে, এতটুকুতেই হবে। আচ্ছা, এই ধরো মোটামুটি একটা ফাংশনের স্কেলেটন আমি বানাইছি। এটা কিন্তু ফাংশনের বাইরে, হ্যাঁ। এই পোর্শনটা হচ্ছে আমার ফাংশনের বাইরে। ঠিক আছে, এই এক্সাম্পলটা একটু নোটিস করি। আমরা যখন কোন একটা ফাংশন নিয়ে কাজ করি, তো প্রথমে আমার এক্সিকিউশনটা শুরু হবে আমার মেইন ফাংশনের ভেতর থেকে। এটা তো আমার ডেফ ফাংশন, এটা তো আমার একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, ঠিক না? তো ইউজার ডিফাইন্ড ফাংশন কিন্তু পরে এক্সিকিউট হয়। প্রথম এক্সিকিউশন শুরু হবে মনে করো যে আমার মেইন ফাংশন থেকে, অথবা আমার পাইথনে তো মেইন ফাংশন আমরা ডিফাইন করি না, বা আমার কোডের মেইন যে পোর্শনটা, মেইন যে বডিটা, সেখান থেকে আমার এক্সিকিউশনটা স্টার্ট হবে। তো ভালো কথা, এখান থেকে স্টার্ট হবে। তারপরে কি হবে, আমি এখানে মনে করো এ এর ভ্যালু প্রিন্ট করে দিলাম, ভালো হলো প্রিন্ট। তারপরে এই পজিশন থেকে আমি এই ফাংক্ট নামের ফাংশনকে কল করলাম, যেখানে এ আর হচ্ছে সি এর ভ্যালুকে পাস করলাম, ফাংক্টকে জাস্ট কল করলাম। তো তোমরা একটু বোঝো যে যখন আমি এই লাইনটাতে আছি, ফাংক্ট ফাংশনকে কল করেছি, তখন কি হবে, তোমার পরবর্তীতে এখান থেকে কোড এক্সিকিউট হবে না, এই কয়েকটা লাইন। জি ম্যাম। ইয়েস ম্যাম। তো ফাংশনের ভিতরের বাদবাকি কাজ পুরাটা কমপ্লিট হবে, এবং কমপ্লিট হওয়ার পরে ও কি করবে, এই ফাংক্টের এখানে কিন্তু আবার ব্যাক করবে। ব্যাক করার পরে যদি নিচে আমার আরো কিছু লাইন থাকে হোয়াট এভার, সেগুলো এক্সিকিউট করবে। সো এখানে জিনিসটা কি হয়, যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে যেই পজিশন থেকে আমি ফাংক্টকে কল করেছি, তোমাদেরকে আমি যে একটু আগে একজনকে বোঝাতে যে একটা কথা বললাম না, যে আমি হোয়াইল লুপের ক্ষেত্রে এই যে লুপ নামটা ইউজ করতেছি, কিন্তু আলটিমেটলি তোমার অ্যাসেম্বলার কি করবে, এটাকে ডিকোড করে একটা মেমোরি লোকেশন পাবে, যে কোড থেকে আমি এক্সিকিউট করব, কোথাকার কোড আমি এক্সিকিউট করব, তাই না? এরকম একটা জিনিস আসে। সো এখানেও ঠিক সেরকম মনে করো, এই যে ফাংক্টকে আমি কল করেছি, সো তোমার অ্যাসেম্বলার এই ফাংক্ট দেখে আসলে বুঝতে পারবে যে মেমোরির কোন লোকেশনের ইনস্ট্রাকশনস গুলাকে আমার এখন এক্সিকিউট করতে হবে। এই কনসেপ্টটা কি বুঝছি? জি মিস। সো এখানে যে জিনিসটা হয়, আমি যেখান থেকে ফাংক্টকে কল করেছি সেই লাইন থেকে ও চলে যাবে তোমার এখানে ফাংক্টকে তুমি মানে ফাংক্টের ভেতরে কি কি কাজ করা হয়েছে সেটা যেখানে তুমি এক্সপ্লেইন করে রেখেছো। দেন ওই কাজগুলা পুরাপুরি কমপ্লিট হওয়ার পরে কি করবে, আবার এসে এই লাইনটাতে ব্যাক করবে, এন্ড ওই লাইনের পরে যে কোর্সগুলো আছে সেগুলাকেও এক্সিকিউট করবে। এটা হচ্ছে একটা কনসেপ্ট, যেটা বোঝার জিনিস। আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো মনে করো যে আমি এখানে
a এর ভ্যালু 5 ডিক্লেয়ার করলাম, b এর ভ্যালু 10 ডিক্লেয়ার করলাম, একটা ফাংশন নিলাম যেটার মধ্যে মনে করো def, এটার ভেতরে x y z আছে। আচ্ছা, তো এই ফাংশনের ভেতরে মনে করো আমি a এর ভ্যালুকে x প্লাস y প্লাস z দিয়ে আপডেট করলাম, b এর ভ্যালুকে x প্লাস y দিয়ে আপডেট করলাম। আচ্ছা, এটা আমার ফাংশনের ভিতরের কাজ। ফাংশনের বাইরে মনে করো মেইন যে বডি পার্ট, সেখানে আমি এভাবে ফাংশনকে কল দিচ্ছি 7 8 9 হিসেবে আমি পাস করলাম এর ভিতর দিয়ে, এন্ড পরবর্তীতে মনে করো আমি এর ভ্যালু প্রিন্ট দিলাম, বা আমি মনে করো বি এর ভ্যালু প্রিন্ট দিলাম। এই ক্ষেত্রে সিনারিওটা কি হবে একটু চিন্তা করি। যখন আমি এই লাইনে আসি, আমি ফাংশন নামের ফাংশনটাকে কল করলাম, তো ভালো কথা, তোমার অ্যাসেম্বলার এইখানকার লোকেশনে আসবে এন্ড মানে এই যে লাইনগুলা সেগুলাকেও এক্সিকিউট করবে। তো এইখানে দেখ ভিতরে কি হয়েছে, এ আর বি ভ্যারিয়েবলের ভ্যালুটা এডিট করছে, এ কে লিখছে x প্লাস ওয়াই প্লাস জেড, বি কে লিখছে x প্লাস ওয়াই হোয়াট এভার, কিন্তু ফাংশনে ঢুকার আগে এ আর বি ভ্যারিয়েবলের ভ্যালু অন্য কিছু ছিল। এখন তুমি যখন ফাংশনের কাজ কমপ্লিট করে মনে করো এই লাইনে ব্যাক করলা, এই লাইনে ব্যাক করার পরে তারপরে মনে করো তুমি এ বি এর ভ্যালু প্রিন্ট দিচ্ছ, তখন তোমার এ বি এর ভ্যালু কত প্রিন্ট হবে এই সিনারিওতে বলো তো? 5 আর 10, কারণ ওটা তো গ্লোবাল ভ্যারিয়েবল, এটা আর ফাংশনের ভিতরে লোকাল ভ্যারিয়েবল। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমি যখন এখানে প্রিন্ট দিব, আমাকে কিন্তু ফাংশনের বাইরে আমি যে ভ্যালুটা লিখছিলাম সেইটা আমারে প্রিন্ট করে দিবে, কিন্তু ভিতরে যে ভ্যালুগুলো আপডেট হয়েছে এইটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল। টুকুনের স্কোপ হচ্ছে তোমার ফাংশনের ভিতর পর্যন্ত। ফাংশনের ভিতরে যদি তুমি প্রিন্ট দাও, মানে এই পজিশনে তুমি যদি প্রিন্ট দাও এ বি এর ভ্যালু, তখন তোমাকে এইসব দেখাবে, কিন্তু বাইরে থেকে যদি আমরা প্রিন্ট দেই তখন কিন্তু তুমি 5 আর 10 পাচ্ছ। সো এতটুকুন আমরা বুঝতেছি। সো এখান থেকে আরেকটা জিনিস একটু বলি, সেটা আমরা এক্সাম্পলে গেলে ভালো মতো ক্লিয়ার হব। জাস্ট একটু মাথায় রাখো, সেম নামের ভ্যারিয়েবল যেগুলাকে আমরা টেম্পোরারিলি ফাংশনের ভিতরে ইউটিলাইজ করতেছি, সেগুলাকে আমার ফাংশনে যাওয়ার আগে সেভ করতে হয়। এতটুকুনি বলি, আর বেশি এক্সপ্লেন করলে আসলে বুঝবা না, আমরা এক্সাম্পল তখন আমি ডিটেলসে বলবো জিনিসটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলবো। এই যে আমি তোমাদেরকে বললাম যে আমি যখন এই লাইনটা এক্সিকিউট করছি তখন কি হচ্ছে, এই ফাংশনে যে কোডটা এক্সিকিউট করা শুরু করতেছে, ফাংশন নামের ফাংশনটার ভিতরে যা যা কাজ হয়েছে ওগুলাকে এক্সিকিউট করতেছে। তো তোমাদের কি মনে হচ্ছে না এখানে একটা মেমোরি লোকেশনের মধ্যে একটা জিনিস আসতেছে, বা আমার ওকে বলে দিতে হচ্ছে যে তুমি কোন জায়গাতে যাই জাম্প করবা, রাইট? যে এই লাইনটা এক্সিকিউট যখন হচ্ছে আমার বলে দিতে হবে যে তুমি এই যে ফাংশন নামের যে পোরশনটা লেখা আছে সেইখানে জাম্প করবা। তো তুমি তো জাম্প করবা, ভালো কথা, কিন্তু লাস্ট আরেকটা কাজ ছিল, ফাংশনের কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আবার এই লাইনেও ব্যাক করতেছিল। সো ওর কি রিটার্ন অ্যাড্রেসটা একটু রেখে যাওয়া লাগবে না, কোথা থেকে জাম্প করতেছে? সো এই জিনিসটার কি মানে একটা পয়েন্টার থাকা লাগবে না যে আমি কোন লোকেশন থেকে কোন লোকেশনে জাম্প করতেছি? হ্যাঁ, আমি স্ট্যাক ইউজ করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা স্ট্যাক ইউজ করব, স্ট্যাকের কনসেপ্টের দিকেই যাচ্ছি। সো এই যে জাম্প করা, যে ফাংশনের নামটা যেখানে আছে সেখান থেকে আমি হচ্ছে ওই ফাংশনে জাম্প করব, এটার জন্য আমি ইউজ করি যে কোড ওয়ার্ডটা অ্যাসেম্বলিতে কই গেল, এই যে দেখো জাল একটা হচ্ছে তোমার ইনস্ট্রাকশন আছে, JAL, জাল। জালের পরে লেখা হচ্ছে x1, তারপরে প্রসিডিউর লেভেল। এটা একটু দেখি তারপরে আমি এক্সপ্লেইন করছি। জাল x1 প্রসিডিউর লেভেল। হ্যাঁ, তোমাদের
একদম স্লাইডের শুরুর দিকে বিভিন্ন রেজিস্টারের ইউজগুলা ছিল। এখানে একটু খেয়াল করো, X1 রেজিস্টারে রিটার্ন অ্যাড্রেসটা থাকে। X1 রেজিস্টার হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটা হোল্ড করে। তা আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, যেখানেই তোমরা দেখবা যে আমাদের ফাংশনে জাম্প করা লাগতেছে এরকম কিছু একটা, সেখানে আমরা এই ধরনের একটা ইনস্ট্রাকশন অ্যাসেম্বলিতে ইউজ করি। এখানে আমি সিম্পলি ধরো লেভেল 1 দিলাম। তো এই ইনস্ট্রাকশনটা কি মিন করে সেটা একটু বুঝবো। এই যে জাল, এইটার ফুল ফর্ম হচ্ছে তোমাদের জাম্প অ্যান্ড লিঙ্ক। ঠিক আছে, জাম্প অ্যান্ড লিঙ্ক। তো এটা আসলে কি করে, এই যে লেভেল 1 এইখানে জাম্প করবে, লেভেল 1 এ জাম্প করবে এন্ড X1 রেজিস্টারের মধ্যে ওর রিটার্ন অ্যাড্রেসটা রেখে যাবে বা লিংক করে যাবে। এই জন্য এটাকে বলা হয় জাম্প অ্যান্ড লিঙ্ক, জাল ইনস্ট্রাকশন। বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস আমি বললাম, মানে এটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম যে যেইখানে ফাংশনটা কল করা হয়েছে, এই যে এই পজিশনে ফাংশনটা কল করা হয়েছে, তার মানে কি আমি এখান থেকে এই ফাংশনের যেখানে রাইট করা হয়েছে সেখানে জাম্প করব এন্ড লিংক করে যাব হচ্ছে এই লাইনটার যে লোকেশনটা আছে, এই লোকেশনটাকে আমি লিংক করে যাব X1 রেজিস্টারে। এটাই হচ্ছে জাম্প এন্ড লিংক। আচ্ছা, তোমরা স্লাইডে আরেকটা হচ্ছে দেখবা, ইনস্ট্রাকশন দেখবা, যেটা আমাদের এই ফাংশন মানে শিখা লাগবে, সেটা হচ্ছে জাল। দেখো এখানকার এই স্লাইডের সেকেন্ড যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে জাল আর। হ্যাঁ, এটা কি মিন করে, সেটা হলো আমি বললাম না যে ফাংশনের কমপ্লিট হওয়ার পরে যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছিল সেই জায়গাটা আবার ব্যাক করা লাগে। এই যে এখানে এই যে ব্যাক করতেছে, যেখান থেকে ফাংশনটা কল করা হয়েছিল এই পুরো কাজটা কমপ্লিট করার পরে সেই পজিশনে ব্যাক করতেছি। তো এইটার জন্য যে কোড ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে জাল আর। এন্ড এটা লেখার ফরম্যাটটা দেখো। সেটা কি মিন করতেছে, এটা মিন করতেছে এখানে যে ডেস্টিনেশন এটা হচ্ছে x0, এটা কখনো চেঞ্জ হবে না, অলওয়েজ এখানে x0 বসবে। ঠিক আছে, এন্ড এই যে জিনিসটা এটা হচ্ছে দেখো আমরা জাম্প করার সময় X1 এর মধ্যে রিটার্ন অ্যাড্রেসটা রেখে গেছিলাম। এখন যখন আমি রিটার্ন করতে চাচ্ছি তখন আমি X1 এ স্টোর করা লোকেশনটাকে ইউজ করতে চাচ্ছি। এই দুইটা জিনিস কি বুঝতে পারছি আমরা? ম্যাম আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, জাল ইনস্ট্রাকশন আমি দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে জাল আর একটা হচ্ছে জাল রিটার্ন। হ্যাঁ, এই যে একটা হচ্ছে জাল আর একটা হচ্ছে জাল রিটার্ন, JLR। তো জাল ইনস্ট্রাকশনটা ইউজ হয় হচ্ছে, এখানে একটু ক্লিয়ার করে বোঝাই। দেখো এটা আমার একটা কমপ্লিট ফাংশন ইউজ করে কোড। হ্যাঁ, তো জাল ইনস্ট্রাকশনটা কখন ইউজ হবে, মনে করো আমার অ্যাসেম্বলার এই লাইনে আছে, এক্সিকিউট করতেছে। তো এই লাইন থেকে আসলে কি হবে, ও হচ্ছে যেখানে ফাংশনটাকে ডিফাইন করে রেখেছি আমি সেখানে জাম্প করবে না। সো ও আলটিমেটলি এখান থেকে এই পজিশনে জাম্প করবে, এই লোকেশনে জাম্প করবে। এই যে একটা জাম্পিং, কারেন্ট লোকেশন থেকে আমি ফাঙ্কড নামের এই সমস্ত কোড যেখানে মেমোরিতে রেখে দিয়েছি সেই লোকেশন আমি জাম্প করছি। এই যে জাম্প করাটা সেটা করা হয় হচ্ছে তোমাদের জাল ইনস্ট্রাকশন ইউজ করে। এই যে নিচে যেটা লিখেছি X1 আর একটা হচ্ছে লেভেল LA, সো লেভেল 1। এই X1টা কি, X1 হচ্ছে তুমি কারেন্টলি যে মেমোরি লোকেশনে আছো সেইখানকার লোকেশনটা। আচ্ছা, আর লেভেল 1টা কি,
আমি হচ্ছে যেখানে জাম্প করছি তার মানে যে এই পজিশনটা, হ্যাঁ, এটাকে ডিকোড করে একটা মেমোরি লোকেশন পাবে। তারপর আমি কি করলাম, তোমার কোডটা এখানে তো জাম্প করলো, ভালো কথা, ফাংশনের ভিতরের কাজগুলা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে কিন্তু ও কি করবে, যেখান থেকে ফাংশনটাকে কল করা হয়েছিল সেই লোকেশনে আবার ব্যাক করবে, তার মানে রিটার্ন করবে। সেই রিটার্নের জন্য আমরা যে ফাংশন বা যেই ইনস্ট্রাকশনটা ইউজ করি সেটা হচ্ছে জাল রিটার্ন। এখানে আমার ইনস্ট্রাকশনটা হয় এরকম। তো এখানে x1 কেন আমরা ইউজ করব, কারণ এই জাম্প করার আগে আমি x1 এ মেমোরি লোকেশনটা রেখে গেছিলাম, এখন সেই লোকেশনটা আমি ব্যাক করতেছি। আর x0 হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা অলওয়েজ সেম থাকবে, ঠিক আছে, ইট ক্যান নট বি চেঞ্জড। এখন বুঝছি। ইয়েস ম্যাম। মিস, ইয়েস ম্যাম। এখানে যদি হচ্ছে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কল করা হয় তখন তো x1 এ ডাবল ভ্যালু স্টোর, একটা ভ্যালু তো রিমুভ হয়ে যাবে। ওইটা হচ্ছে তোমাদের নন লিফ এক্সাম্পল। আমি তোমাদেরকে নন লিফ এক্সাম্পল একটু হয়তো এক্সপ্লেন করে দিব, কিন্তু এটা তোমাদের মিড টার্মের সিলেবাসে নাই, ঠিক আছে। আমরা লিফ এক্সাম্পলটাই পড়বো, মানে সিম্পল একটা ফাংশন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ওকে জি Okay. মিস। সো আপাতত দুইটা ইনস্ট্রাকশন একটু দেখো, আমি একটা এক্সাম্পলে যাই। জিনিসটা এতটা কঠিন না যতটা মানে তোমরা ভ্যাবা চাকা খায় বসে আছো, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাক সম্পর্কে আমাদের আইডিয়া আছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এটা ফার্স্ট ইন বলতে, লাস্ট আউট। হ্যাঁ এক্স্যাক্টলি। তো না, ফার্স্ট ইন লাস্ট আউট না, লাস্ট ইন লাস্ট ফার্স্ট ইন আউট, ফার্স্ট আউট। হ্যাঁ লিফো। তো স্ট্যাকে কি হয়, এরকম প্রত্যেকটা জায়গার এক একটা করে তোমার মেমোরি লোকেশন থাকে। আমরা হচ্ছে স্ট্যাকের মধ্যে ভ্যালু ইনসার্ট করতে পারি, আবার সেটা থেকে কি ভ্যালু বের করতে পারি। কিন্তু আমরা যখন ভ্যালুটা বের করতে যাব, লাস্টে যে ভ্যালুটা ইনসার্ট করা হয়েছিল সেটা তোমার আগে বের হবে, তারপরে সেকেন্ড লাস্ট, তারপরে থার্ড লাস্ট, এইভাবে হয়। হ্যাঁ, তো স্ট্যাকটা আমাদের একটু লাগে ফাংশনের কাজ করতে গেলে। কোন জায়গাটায় লাগে দেখো, এই যে আমি তোমাকে এই এক্সাম্পলে বলছিলাম না, এ বি কে আমি টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতেছি ভিতরে, ফাংশনের ভিতরে। সো এমন তো হইতেই পারে যে এ বি এর যে ভ্যারিয়েবলটা সেটাকে আমি বাইরে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতেছি। তো যদি আমি মনে করো, এই কনসেপ্ট একটু বোঝো আমি যে জিনিসটা বলতেছি, মনে করো ইনিশিয়ালি তো এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10। তো এই 5 আর 10 কে আমি কি করব, একটা স্ট্যাকে রেখে দিব, a is equal to 5 আর b is equal to 10, এই ভ্যালুটা আমি রেখে দিব স্ট্যাকে। সো তাহলে কি হবে, ফাংশনের ভিতরে মনে করো এ বি ভ্যারিয়েবল নিয়ে আমি উল্টাপাল্টা যতই আপডেট করি না কেন, ফাংশন থেকে যখন আমি বের হব তখন আবার এই ভ্যালুগুলা আমি বের করব স্ট্যাক থেকে একটা একটা করে। সো বের করে আবার ওই ভ্যারিয়েবল গুলার মধ্যে অ্যাসাইন করে দিব, তাইলে আমার গ্লোবাল ভ্যারিয়েবল গুলার ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে। তার মানে ফাংশনের ভিতরে তোমরা জাস্ট এতটুকুন বোঝো, থিওরিটা বোঝাটা খুব দরকার, না হলে আসলে কঠিন হয়ে যাবে যে কাকে আমি স্ট্যাকে স্টোর করবো, এটা বুঝবো না। বাট যে জিনিসটা তোমাদের করা লাগবে সেটা হইলো, মনে ফাংশনের ভিতরে যে সমস্ত টেম্পোরারি ভ্যারিয়েবল আমি ক্যালকুলেশনের জন্য ইউজ করব সেগুলাকে আমি স্ট্যাকের মধ্যে রেখে নিব, ঠিক আছে। এতটুকুন কি বুঝছি? আরেকটা ক্যাটাগরির ভ্যারিয়েবলকে স্ট্যাকের মধ্যে রাখতে হয়, যেটা হচ্ছে গিভেন সেভড ভ্যালু ভ্যারিয়েবল। এটা না বলি আর, এক্সাম্পল চাই ডিরেক্ট, তাইলেই বুঝবো। আচ্ছা, এই এক্সাম্পলটাই আমি করতে যাই। এখানে লং লং ইন্টিজার লিফ এক্সাম্পল, একটা সি কোড দেয়া আছে তোমাদেরকে, ডেটা টাইপ দেয়া হয়েছে লং লং। আচ্ছা, তো এই জিনিসটা আমি হচ্ছে একটু নোটে নেই। অনেক লং নিছে তো, আমি ডাবল লং ইউজ না করে সিঙ্গেল লং টাইপের ভ্যারিয়েবল ইউজ করি। হ্যাঁ, ইটস নট অ্যান ইস্যু, এটার জন্য কোডের
লজিক চেঞ্জ হবে না। সেটার ভেতরে হচ্ছে আচ্ছা কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে, আমি একটু সুন্দর মতো লিখি সাইডে এনে। এই হলো 4টা ভ্যারিয়েবল নিছে। হ্যাঁ, তারপর আবার কি করছে, ফাংশনের ভিতরে এসে এফ নামের আরেকজন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। এখানে সবগুলা কিন্তু ডাবল লং, আমি আমার লেখার সুবিধার জন্য সিঙ্গেল লং ইউজ করলাম। হ্যাঁ, তোমরা ভ্যারিয়েবল মানে ডেটা টাইপ চেঞ্জ হওয়ার জন্য কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট হবে না, আমি জাস্ট লজিকটা তোমাদেরকে বুঝাই দেব। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে জি এইচ আই জে এরা থাকে হচ্ছে x10 x11 x13 আচ্ছা, এন্ড এফ এর ভ্যালু হচ্ছে x20 তে। ভালো কথা। সো এই কোডটা আমরা লিখতে চাচ্ছি। হ্যাঁ, এখানে তোমরা ফাংশনের ভিতরে যেই কাজটা করা হয়েছে সেটা দেখে সিম্পলি একটু চিন্তা করো। এই লাইনটাতে একটা বড় ক্যালকুলেশন করা হয়েছে। আমরা কি 4টা অপারেন্ড নিয়ে একসাথে কাজ করতে পারি? না ম্যাম, 2টা নিয়ে করতে হবে। 2টা নিয়ে করতে পারি। এখন মনে করো এই জি আর এইচ এর ভ্যালু যোগ করে তুমি একটা জায়গায় রাখবা। আমি ধরো ইনিশিয়ালি ভিজুয়ালাইজ করলাম এটা x5 এ রাখবো, আই আর জে এর ভ্যালু করে আমি x6 এ রাখবো। সো আমি এখানে টেম্পোরারি হিসেবে x5 আর x6 কে ইউজ করতেছি না? ইন্টারনাল ক্যালকুলেশনের জন্য। আবার ইন দ্য মিন টাইম দেখো আমি ফাংশনের ভিতর থেকে একটা ভ্যালু রিটার্ন করতেছি, যেটা হইতেছে এফ এর ভ্যালু। তো এফ আছে কোথায়? এফ আছে হচ্ছে তোমার x20। সো এই 3টা রেজিস্টারকে আমি কেন আলাদা করে লিখলাম একটু খেয়াল করো। প্রথমত টেম্প নিয়ে বলি, x5 আর x6 ফাংশনের ভিতরে ইউজ করা হয়েছে, কিন্তু এমনও তো হইতে পারে যে ফাংশনের বাইরে এখানে x5 x6 কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে আছে, সেই ক্ষেত্রে কি ভ্যালুগুলো এডিট হয়ে যাবে না? যেটা আমি আগে বোঝালাম যে এটার জন্য আমি কি করি, যে এখানে যেমন এ বি দিয়ে বুঝাইছে এটা আমি স্ট্যাকে রাখি, সেম এখানেও আমি x5 x6 ভ্যালু প্রথমে স্ট্যাকে রাখবো, যেটা কারেন্ট ভ্যালু। দ্বিতীয় জিনিস খেয়াল করো, এই যে x20 ওর ভ্যালুটা আমি ফাংশনের ভিতর থেকে রিটার্ন করতেছি, এন্ড সেটা রিটার্ন করতেছি এফ ভ্যারিয়েবলের ভিতর দিয়ে। এটা তো হইতে পারে যে এফ ভ্যারিয়েবলটা আমি ফাংশনের বাইরে অন্য কোথাও ইউটিলাইজ করছি, তাইলে ওই ভ্যালুটা তো লস্ট হয়ে যাচ্ছে, তাই না? সো এই জিনিস যাতে না হয় সেটার জন্য এই 3টা ভ্যালুকে আমার স্ট্যাকে রেখে নিতে হবে। এখন স্ট্যাকে তোমরা জানো যে উপরের দিকে এই যে আমি বললাম স্ট্যাকে প্রথমে এখানকার যে মেমোরি লোকেশন থাকবে সেটা হবে হচ্ছে মানে এক একটা মেমোরি লোকেশন আমাদেরকে এক একটা করে ভ্যালু হোল্ড করবে একটা মেমোরি লোকেশনে। এখন স্ট্যাকের স্ট্রাকচারটা অনেকটা হচ্ছে আমাদের মেইন মেমোরির মতো, যেখানে একটা স্লটে 8 বিট করে ডেটা থাকতে পারে। এখন তোমরা আমাকে বলো যে এই 3টা ভ্যারিয়েবলের ভ্যালু স্টোর করতে তাহলে স্ট্যাকের কয়টা স্লট লাগবে আমাদের? এনি আইডিয়া? 24। এক্স্যাক্টলি 24টা লাগবে, কারণ এক একটা ভ্যালু যদি 64 বিটের হয় তো তার মানে কি স্ট্যাকের মধ্যে একটা ডেটা রাখার জন্য তোমার স্লট লাগতেছে বা 8টা করে লোকেশন লাগতেছে। তার মানে আমি 3টা ভ্যালু রাখতে চাচ্ছি, মানে আমার 3 8 24টা স্লট লাগতেছে। হ্যাঁ, এখন স্ট্যাক পয়েন্টারের কনসেপ্ট একটু বুঝি। ও সব সময় এরকম একটা লাস্ট লোকেশনের দিকে পয়েন্ট করে থাকে। আমরা যখন স্ট্যাকে কোন একটা ভ্যালু স্টোর করতে চাই তখন আসলে স্ট্যাক পয়েন্টারটাকে আমাদেরকে এরকম ডিক্রিমেন্ট করে আরো অ্যালোকেশন করতে হয়।
সো এরকম যখন আমি ডিক্রিমেন্ট করতেছি সেটা কিন্তু নেগেটিভ করতে হচ্ছে, হ্যাঁ, স্ট্যাক পয়েন্টারের ভ্যালু আমি কমাই দিচ্ছি। তারপরে কি করব, নেসেসারি নাম্বার অফ স্লট আমি পেয়ে যাব, সেখানে ভ্যালুগুলো আমি রাখবো। এইটার জন্য যখন আমি এই ফাংশনটা নিয়ে কাজ করতেছি, প্রথমত লুপের ক্ষেত্রে যেরকম তোমরা একটা নাম দিয়ে শুরু করছিলা, আমি এটার ক্ষেত্রে ফাংশনের নামটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, প্রথম কাজ হলো আমি ফাংশনের কাজ শুরু করার আগে, মানে ফাংশনের কাজ শুরু করার সময় ফাংশনের ভিতরে কাজ আমার স্ট্যাক পয়েন্টার নিয়ে কাজ করতে হবে। সো আমি এখানে কি করব, তোমরা জানো যে 24 ডিক্রিমেন্ট করতে হবে। এই যে এসপি, এটা একটা স্পেশাল সেভড রেজিস্টার, যেটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এসপি এর কারেন্ট ভ্যালু যেটা আছে সেটা থেকে আমি 24 ডিক্রিমেন্ট করলাম। এই যে আমি বললাম উপরে উঠাচ্ছি, তো উপরে উঠানো মানে ডিক্রিমেন্ট করা। সো কারেন্ট ভ্যালু থেকে আমি 24 পরিমাণ ডিক্রিমেন্ট করে ফেললাম। এখন আমি কি করব, প্রত্যেক 8টা স্লট করে করে তো একটা ভ্যালু হোল্ড করে, তাই না? আমি মনে করো এই যে আমার x5, x6 আর x20, হ্যাঁ, এগুলাকে 8টা ভ্যালু ধরে ধরে মানে করেসপন্ডিং 8টা স্লট ধরে ধরে রাখবো। এখন আমরা কিন্তু সব সময় স্টার্টিং লোকেশনটা নিয়ে কাজ করি, ধরো 0, 8, 16 এরকম করে 8টা ভ্যালু নিয়ে আমরা কাজ করব। এখন আমি ইনিশিয়ালি চাচ্ছি যে আমার x5 এর যে ভ্যালুটা, সরি x20 নিয়ে বলি, x20 কে মনে করো আমি স্ট্যাক পয়েন্টারের 0 নাম্বার লোকেশনে রাখছি। এই যে 24টা স্লট আমি ফ্রি পেলাম, এটার 0 নাম্বার লোকেশনে আমি x20 কে রাখছি। তো স্টোর ইনস্ট্রাকশন লেখার ফরম্যাট তো তোমরা জানো। তো এখানে ধরো আমি যেই ভ্যালুটা রাখতে চাচ্ছি সেটাকে লিখলাম ইনিশিয়ালি, তারপরে স্ট্যাক পয়েন্টারের 0 নাম্বার ইন্ডেক্স, যেটা 24 এর মধ্যে প্রথম লোকেশন, সেখানে আমি x20 এর ভ্যালুটা রাখলাম। আচ্ছা, কোরেসপন্ডিংলি মনে করো যে x6 এর যে ভ্যালুটা, সেটাকে আমি 8 নাম্বার পজিশন থেকে শুরু করলাম। সেম গোজ ফর আছে, সেটা হচ্ছে x5, এটাকে আমি 16 নাম্বার লোকেশন থেকে লেখা স্টার্ট করলাম। তো এই যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালুকে আমি স্ট্যাকে স্টোর করে ফেলছি। এতটুকুন কি বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা বুঝতে পারছো। সো এই যে যে তিনটা ভ্যালুকে আমি প্রথমে বললাম x5, x6, x20, কেন ওদেরকে রাখতে হবে আই হোপ তোমরা বুঝছো, এন্ড ওদেরকে আমি সেম ভাবে রাখলাম স্ট্যাকে। এখন যেটা করতে হবে, ফাংশনের ভিতরে সিম্পলি যে কাজটা করা হয়েছে আমি সেটা করব। সো আমি প্রথমে কি করতে চাচ্ছি, মনে করো জি আর এইচ এর মধ্যে অ্যাড করতে চাচ্ছি, এন্ড আমি প্রথমে ভিজুয়ালাইজ করছিলাম, এইটা অ্যাড করে আমি x5 এর মধ্যে রাখবো। তাহলে জি আর এইচ আছে x10 আর x11 এ। তারপরে আরেকটা অ্যাড, সেটা হচ্ছে x6 আমি ভিজুয়ালাইজ করেছিলাম যে রাখবো আই আর জে, যেটা আছে x12 এন্ড x13 এ। ভালো কথা। তারপরে ওদের মধ্যে একটা সাবট্রাকশন পারফর্ম করতে হবে। সাবট্রাকশন হচ্ছে আমি পারফর্ম করব x5 থেকে x6 এর, এন্ড এই জিনিসটা আমার রাখা লাগবে হচ্ছে x20 রেজিস্টারে, কারণ ডেস্টিনেশন হচ্ছে f, যেটা x20 রেজিস্টারে। আচ্ছা, এখন খেয়াল করো আমার কিন্তু ফাংশনের ভিতরে যেটা মেইন কাজ ছিল সেটা শেষ। তারপরে একটা লাইন আছে রিটার্ন এফ, এফ এর ভ্যালুটাকে ফাংশনের ভিতর থেকে রিটার্ন করতে হবে। হ্যাঁ, তো একটু স্লাইডে আমি যাই, একটা জিনিস দেখাবো। আমরা যখন রেজিস্টারস নিয়ে পড়ছিলাম, সেখানে একটা স্পেশাল রেজিস্টার ছিল যেটা হচ্ছে তোমাদের x10 রেজিস্টার। আচ্ছা, এই যে দেখো x10 থেকে x11, হ্যাঁ, তো এই রেজিস্টার গুলা হচ্ছে ফাংশনের ভিতর থেকে আর্গুমেন্ট অথবা রেজাল্ট বের করার জন্য ইউজ করা হয়। সো এদের মধ্যে আমি মনে করো এখন x10 টাকে ইউটিলাইজ করব। ঠিক আছে, তার মানে আমি কি ম্যাম চাচ্ছি, এগুলো কি মেমোরাইজ করতে হবে? না তোমাদের x10, x1 এগুলা। আচ্ছা একটা মিনিট, আমি একটু আসতেছি, 1 মিনিট। সরি, আচ্ছা, তোমাদের হচ্ছে মনে রাখা লাগবে x10 রেজিস্টারের নাম, x10, x11, x12। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা মনে রাখা লাগবে।
আগে তো তোমরা টেম্পোরারি আর সেট ভ্যালু রেজিস্টার মনে রাখছিলা, তাই না? ওগুলা মোটামুটি তোমাদের মনে আছে। এখন তোমরা যে জিনিসগুলো মাথায় রাখবা সেটা দেখো যে x10 x11 এই দুইটাকে আমরা ইউজ করি ফাংশনের ভিতর থেকে কোন একটা রেজাল্ট রিটার্ন করার জন্য। হ্যাঁ, এই 10 11 আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে x1, এটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটাকে হোল্ড করে। আর স্ট্যাক পয়েন্টার যেটা, সেটা x2 তোমাদের মনে না রাখলেও চলবে, sp দিয়ে কাজ করে দিবা, সমস্যা নাই। স্ট্যাক পয়েন্টার, দ্যাটস অল। ঠিক আছে, তাহলে তিনটা রেজিস্টার, x10 11 হচ্ছে ফাংশনের ভিতর থেকে অ্যাড্রেস রিটার্ন করা, সরি ভ্যালু রিটার্ন করার জন্য, আর x1 হচ্ছে তোমার রিটার্ন অ্যাড্রেসটা হোল্ড করার জন্য। ঠিক আছে, এই তিনটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, সো আমি হচ্ছে কই ছিলাম, সাবট্রাকশনের কাজ কমপ্লিট করলাম। এখন আমি যেটা বললাম যে আমার রিটার্ন করতে হবে এফ এর ভ্যালুটা। তো তোমরা কি দেখলা, x10 x11 এই দুইটা রেজিস্টার দিয়ে ফাংশনের ভিতর থেকে ভ্যালু রিটার্ন করি না? এটাই তো দেখলা, রাইট? তার মানে এই যে তুমি ফাইনাল রেজাল্টটা সাবট্রাকশনের পরে যে x20 টা পাইছো, এই রেজাল্টটা তোমার x10 রেজিস্টারে নিয়ে যাওয়া লাগবে। এটার জন্য আমি ইনস্ট্রাকশন দেখো লিখছি। সো এই ইনস্ট্রাকশনটা দিয়ে কি হবে, আলটিমেটলি রিটার্ন করা হবে। হ্যাঁ, রিটার্ন কেমনে করা হবে, কারণ তুমি x10 রেজিস্টারের মধ্যে এই ফাংশন f এর ভ্যালুটা নিয়ে যাচ্ছ। বুঝতে পারলাম? সবাই ঘুমায় গেছে? বুঝতে না, আমি পারছি। বুঝতে পারছি। আচ্ছা, কনফিউশন থাকলে একটু বলো। এখন খেয়াল করো, আমার ফাংশনের ভিতরের সব কাজই শেষ, আমি রিটার্নও করে দিছি। করা মানে আমি শুধুমাত্র 10 অথবা 11 নাম্বার রেজিস্টারে আমার রেজাল্টটা পাস করে দিব। কেমনে পাস করবে, যে একটা অ্যাড ইনস্ট্রাকশন ইউজ করে। হ্যাঁ, ফাংশনের সব কাজ শেষ। তো এখন আমি ফাংশন থেকে বের হয়ে যাব। ফাংশন থেকে বের হওয়ার সময় কি করতে হবে, ওই যে আমি ফাংশনে এন্ট্রি নেওয়ার সময় স্ট্যাকের মধ্যে যে ভ্যালুগুলা এন্ট্রি করে রেখে দিছিলাম, ওই ভ্যালুগুলো এখন আবার স্ট্যাক থেকে বের করে করে রেজিস্টারে নিয়ে আসতে হবে। তো স্ট্যাক থেকে রেজিস্টারে আনা, এই জিনিসটাকে কি আমরা লোড অপারেশন বলতে পারি না? আগেরটা তো ছিল স্টোর অপারেশন, যেটা হচ্ছে কি আমরা স্ট্যাক তো আমাদের একটা আর্কিটেকচারের মধ্যে মেমোরির মধ্যে পড়ে, তাই না? তো আমরা হচ্ছে ওই সময় কি করছিলাম, রেজিস্টার থেকে মেমোরিতে নিয়ে গেছিলাম, যেটার জন্য আমরা স্টোর ইনস্ট্রাকশন ইউজ করছি। এখন আমি চাচ্ছি মেমোরি থেকে রেজিস্টারে নিয়ে আসতে, এই জন্য ইনস্ট্রাকশন গুলো হবে হচ্ছে লোড ইনস্ট্রাকশন। তো লোড কাদের মধ্যে করব, দেখো যেই সমস্ত রেজিস্টার থেকে তুমি ভ্যালুগুলা নিয়ে স্টোর করছিলা, সেম রেজিস্টারে আমি এসে ভ্যালুগুলা লোড করব। যেমন প্রথমটার দিকে যদি তাকাও, x20 রেজিস্টারের যে ভ্যালুটা, সেটাকে তুমি এরকম একটা 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে শুরু হয়েছে, 0 অফসেট দিয়ে শুরু হয়েছে, এই স্ট্যাক পয়েন্টারে স্টোর করে রাখছিলা। এখন আমি সেম জিনিসটাই লিখবো, কিন্তু এটার মিনিংটা হবে ডিফারেন্ট। সেটা হচ্ছে যে স্ট্যাক পয়েন্টারের ওই শুরুর 0 লোকেশনের ভ্যালুটা থেকে কনসিকিউটিভ 8টা ব্লকের ভ্যালু আমার x20 রেজিস্টারে চলে আসবে। ঠিক আছে, সেম গোজ ফর x6 and x5। এটা 8 হবে না, এটা 16 হবে। আচ্ছা, সো এই যে দেখো আমি 3টা ভ্যালু স্টোর করছিলাম, এখন আমি 3টা ভ্যালু লোড করে ফেলছি। কেউ কি বলতে পারবে এর পরের কাজটা কি হবে? জাল আর জাল আর হবে, ভেরি গুড। কিন্তু দেখো তার আগে আরেকটা কাজ করতে হবে। এই যে আমি যখন স্ট্যাকের মধ্যে ভ্যালু ইনসার্ট করতেছিলাম, তার আগে তুই ডিক্রিমেন্ট করে নিছিলাম। তো স্ট্যাক পয়েন্টার কি করে, অলওয়েজ লাস্ট লোকেশনকে পয়েন্ট করে। এখন আবার আমার এই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দিতে হবে না লোডগুলা করে ফেলার পরে? এই জন্য আমি না করলে সমস্যা কি হবে? আচ্ছা, স্ট্যাক পয়েন্টার আসলে কি আমি বলি। এটা মনে করো আমার স্ট্যাক পয়েন্টার সব সময় তোমার স্ট্যাক যতগুলা ডেটা আছে তার সবচেয়ে উপরের ডেটাকে পয়েন্ট করে থাকে। এই জন্য কি হয়, তুমি যখন ডেটা বের করতে চাও, ও অলওয়েজ কি করে, যে লাস্টের স্ট্যাক পয়েন্টার যেটাকে পয়েন্ট করে থাকে সেই ডেটাকে বের করে। এই জন্য আমরা বলি লাস্টে যে ইনসার্ট হয় সে ফার্স্টে আউট মানে উঠে। ঠিক আছে,
তো এই জন্য আমার মনে করো আমি তো হচ্ছে এরকম অনেকগুলা ভ্যালু ছিল, তখন ভ্যালুটা ডিক্রিমেন্ট করছি, তারপর এগুলোর মধ্যে ইনসার্ট করছি। এখন আমি একটা একটা করে ভ্যালু বের করতেছি। তো ভ্যালুগুলো যখন আমার বের করা শেষ হয়ে যাবে, তখন আমার এই যে লোকেশন গুলো আমি যেগুলোকে ডিক্রিমেন্ট করছিলাম বা ইউজ করছি এতক্ষণ, এটাকে কি আমার ইনক্রিমেন্ট করে স্ট্যাক পয়েন্টারটাকে নিচে নামাই দেওয়া লাগবে না? মিস এখানে যদি আমরা হচ্ছে চাই এই 16 নাম্বার থেকে অফসেটের ভ্যালুটা হচ্ছে মানে x5 এর ভ্যালুটা জাস্ট হচ্ছে পিক করতে, এটা পসিবল না? 16 বুঝি নাই, 16 এটাই তো করছি। হ্যাঁ না মিস, মানে সিরিয়ালি না করে মানে 0 8 হুম, 16 এভাবে না গিয়ে জাস্ট হুম। ডিরেক্ট হচ্ছে 16 থেকে ভ্যালুটা পিক করে নিলাম শুরুতেই, এটা কি করা যায় না? হ্যাঁ, এটা তুমি লিখতে পারো, এটা লিখলে কোনো অসুবিধা নাই। মিস আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে স্ট্যাকে তো হচ্ছে লাইক লাস্ট ইন ফার্স্ট আউট এরকম মানে এক্স্যাক্টলি। বলা হচ্ছে, তো কিন্তু হুম, এখানে হুম, তো হুম। আসলে জিনিসটা কি এরকম হচ্ছে? মানে জিনিসটা আমরা হচ্ছে ফার্স্টে আমি, যেটা, হ্যাঁ হ্যাঁ আমি বলি, আমি এটা শেষ করি তারপরে তোমার অ্যান্সারটা দিব। ঠিক আছে, এটা শেষ করে নিই। জি মিস। দেখো, এটা আমি লোড সরি অ্যাডাই করলাম, সো স্ট্যাক পয়েন্টারের ভ্যালু বাড়াই দিলাম, যে বলছিলা যে লাস্ট কাজ হচ্ছে জাল রিটার্ন। হ্যাঁ, এখন এসে আমার এই যে জাল রিটার্ন করে, দিস ইজ দ্য কমপ্লিট কোড অফ দিস প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা। এখন আমি তোমাদেরকে এই প্রবলেমটা যে সলভ করে দেখাইছি, এই জিনিস তোমরা তোমাদের স্লাইডে দেখবা যে এই সিকোয়েন্সে কাজ করছে। আগে হচ্ছে 16 নিয়ে কাজ করছে, দেখবা এখানে 16, তারপরে 8, তারপরে 0, মানে ও লাস্টের ইন্ডেক্সটা নিয়ে কাজ করা শুরু করছে। সো এতটুকু স্লাইড ডিফারেন্সে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। ঠিক আছে, সো তুমি একটা সিকোয়েন্স মেইনটেইন করলেই ইটস ওকে। মিস আসলে তাহলে কি আমরা এখানে হচ্ছে স্ট্যাকের জাস্ট আইডিয়াটা ইউজ করতেছি, বাট আসলে তো স্ট্যাক বলতে এখানে কিছু নাই। না, আছে তো, আমরা যে স্ট্যাকের মধ্যে স্টোর করতেছি ডেটা, এই জন্য তো। আমি এই যে সিকোয়েন্স মেইনটেইন করতে হচ্ছে না এজন্য হ্যাঁ, বলতেছি। এটার পারফেক্ট ওয়ে হচ্ছে তুমি সিকোয়েন্সটা মেইনটেইন করবা, টু বি অনেস্ট। হ্যাঁ, পারফেক্ট জিনিস যেটা হবে যে আমি যদি প্রথমে মনে করো 16কে ইয়ে করি, আমি যেটা এখানে নিচে লিখেছি এই লাইনটা যদি আমি প্রথমে লিখতাম তাহলে জিনিসটাকে আমি পারফেক্ট বলতাম। মানে মনে করো জিনিসটা যদি এমন হইতো, আহ এই জিনিস, সো এটাকে নামাই দিলাম, আর হচ্ছে ধরো দেখো, now you can say it to be